অপরাহ্ন। রীতি আলোচনা চক্রে আপনাদের সবাইকে স্বাগত। বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাতে চাইব আমাদের বন্ধু প্যানেলিস্টদের। তাদের সঙ্গে আপনাদের আগে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন প্রফেসর চন্দ্রানী বিশ্বাস, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। আমাদের সঙ্গে আছেন প্রফেসর ঝুম্পা মুখার্জি, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। আরো আছেন প্রফেসর সোমা চৌধুরী লাহিড়ী, ডিপার্টমেন্ট অফ সোশিয়োলজি, সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। এবং আমাদের শেষ বক্তব্য রাখবেন প্রফেসর সেজুতি দত্ত, ডিপার্টমেন্ট অফ ফিল্ম স্টাডিজ, সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের কিছু ব্যাপারে আমি একটু বলতে চাই। অনেকেই জানতে চেয়েছেন রীতি কি। রীতি কোনো প্রতিষ্ঠান নয়, কোনো সংস্থান নয়, কোনো সংগঠন নয়। এটি একটি প্রচেষ্টা মাত্র, কয়েকজনের উদ্যোগে একটি প্রচেষ্টা, এবং এর মূল লক্ষ্য হলো বিভিন্ন আর্থসামাজিক বিষয়ে আলোচনা করা এবং সেই আলোচনা আপনাদের সামনে তুলে ধরা। মূল আলোচনায় প্রবেশ করার আগে আমি কিছু গাইডলাইনস আপনাদের সামনে বলতে চাই। আপনারা যারা পার্টিসিপেন্টস আছেন তারা নিজেদের অডিও এবং ভিডিও কাইন্ডলি মিউট করে থাকবেন, যাতে কোনো ধরনের ফিডব্যাক না আসে এবং আমরা সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করতে পারি। আপনাদের যদি কিছু কথা বলার থাকে বা যদি কিছু প্রশ্ন থাকে প্যানেলিস্টদের, আপনারা কাইন্ডলি আপনাদের নিজেদের নাম এবং প্রশ্ন বা কমেন্ট বা বলতে আমাদের চ্যাট বক্সে লিখতে পারেন, এবং তারপরে আমাদের সব প্যানেলিস্টদের বক্তব্যের পরে আমরা একটা ওপেন ফোরাম রাখবো যেখানে কোয়েশ্চেন অ্যান্সার্স গুলো ডিসকাশন করা হবে, এবং সেখানে আমরা অবশ্যই আপনাদেরকে সুযোগ দেব এবং আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার একটা চেষ্টা করব। এবার ফিরে যাই মূল বিষয়। বর্তমান লকডাউন পরিস্থিতি নিয়ে বিশদভাবে তেমন কিন্তু কিছু বলার দরকার নেই, কারণ আমরা প্রত্যেকেই জানি যে কোভিড-19 এর হাত থেকে বাঁচবার একমাত্র উপায় হচ্ছে লকডাউন। বলতে পারেন পালিয়ে বাঁচবার উপায়। এতে রোগ নিরাময় হবে না, মহামারীটা খানিকটা বিলম্বিত করা যেতে পারে এই আশায় যে যদি কোনো মেডিকেল বা ডাক্তারি কোনো সুরাহা বেরোয়, যদি কোনো ভ্যাকসিন বেরোয়, এবং সেই কারণে আমরা সব মিলিয়ে লকডাউনে পড়ে আছি। এই প্রায় তৃতীয় পর্যায়ে লকডাউন এবং শেষের দিকে, তৃতীয় পর্যায়ে শেষের দিকে। ফলত সমাজ অর্থনীতির বিভিন্ন অংশ কিন্তু খানিকটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাট, স্কুল, কলেজ, কৃষি, শিল্প, পরিষেবা সবকিছুই, আমাদের রান্নাঘরটা পর্যন্ত। তাই আজকের বিষয় কিন্তু আমাদের নারী এবং নারীদের অবস্থান এই কোভিড-19 পরিস্থিতিতে এবং করোনা ভাইরাস মোকাবিলায় আমরা নারীরা কিভাবে করছি সেটা নিয়েই আজকের আলোচনার বিষয়। এটা 2020 একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বছর আমরা যারা উইমেন স্টাডিজ চর্চা করি তাদের জন্য, কারণ এটা ইট ইজ মার্কিং দ্য 25th অ্যানিভার্সারি অফ দি বেজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন। 25 বছর আগে বেজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশনে প্রথম একটা ভবিষ্যৎমুখী এজেন্ডা তৈরি করা হয় নারীদের রাইটস এবং অধিকার এবং ক্ষমতায়নের দিকে নজর রেখে। কিন্তু এখন ভয় হচ্ছে, আশঙ্কা হচ্ছে যে কোভিড-19 পরিস্থিতিতে আমরা কি কিছুটা পিছিয়ে পড়লাম? যতটুকু আমরা সীমিত লাভ করেছিলাম বিগত এই দশকগুলোতে, আমরা কি একটু পিছিয়ে পড়ছি এটার কারণে? এই নিয়ে আজকের আলোচনা আমরা করব, এবং আমরা আশা করছি আমাদের যে প্যানেলিস্ট আছেন, আমরা যেহেতু বিভিন্ন সাবজেক্টে তারা চর্চা করেন, তারা বিভিন্ন অ্যাসপেক্ট তুলে ধরবেন আমাদের সামনে। তবু আমি চারটে বিষয় নিয়ে আলোচনা শুরুর আগে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা মনে করি যে নারীদের চার ভাবে অন্তত এই কোভিড-19 তাদের প্রগ্রেসকে হ্যাম্পার করছে। একটা হচ্ছে অবশ্যই অর্থনৈতিক ভাবে, কারণ সারা বিশ্বের সব দেশেই আমরা দেখতে পাই যে নারীরাই কিন্তু বেশিরভাগ পরিমাণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, কারণ তারা লো এন্ড অকুপেশনে বেশিরভাগ নিযুক্ত। অবভিয়াসলি তাদের সেভিংস রেটও কম, এবং সেখান থেকে আমরা দেখতে পাই যে তারা দারিদ্র সীমার খুব কাছাকাছি রয়েছে, সেই জন্য তারা খুবই পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে আমরা যদি দেখি যে হ্যাঁ, হয়তো উইমেনদের ডেথ রেট ছেলেদের পরিমাণে বা পুরুষদের পরিমাণে কম, কিন্তু তবু রিঅ্যালোকেশন অফ
হেলথ সার্ভিসেসের দিকে যদি আমরা চোখ রাখি, আমরা দেখতে পাই যে রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিস খুবই পরিমাণে এফেক্টেড হয়েছে এই ক্রাইসিসে। এবং পোস্ট কোভিড সিচুয়েশনে আমাদের চিন্তা করতে হবে ম্যাটারনাল হেলথ নিয়ে, যেটা কতটা পরিমাণে অ্যাডভার্সলি এফেক্টেড হয়েছে কোভিড-19 এর জন্য। এটা হয়তো একেবারে রিসার্চের একটা আলাদা বিষয় হয়ে দাঁড়াবে কোভিড-19 সিনারিওতে। আনপেড কেয়ার ওয়ার্ক, সেটা তো অবশ্যই বেড়েছে এই সিচুয়েশনে, কারণ স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়ার দরুন বাচ্চারা বাড়িতে আছেন, এবং যদি সেই বাড়িতে বয়স্ক মা বাবা বা আত্মীয়রা থেকে থাকেন, তাহলে তো মেয়েদের রেসপন্সিবিলিটি, আনপেড কেয়ার ওয়ার্কের রেসপন্সিবিলিটি আরো বেড়েছে। এবং অবশ্যই চতুর্থ বিষয় যেটা, সেটা হচ্ছে জেন্ডার বেসড ভায়োলেন্স বা ডোমেস্টিক ভায়োলেন্স, যেটা বিশ্বের সব দেশ থেকে রিপোর্ট এসছে যে সেটা কোভিড-19 অত্যন্ত পরিমাণে লকডাউনে বেড়েছে। তো এই সব কিছু নিয়ে আশা করছি আমাদের প্যানেলিস্টরা আমাদেরকে কিছু আলোচনা করবে এই ব্যাপারে। তাহলে আজকের বিষয়ের প্রথম প্যানেলিস্ট প্রফেসর চন্দ্রানী বিশ্বাসের কাছে আমরা চলে যাই। চন্দ্রানী। ধন্যবাদ স্যার। কোভিড-19 একটা অতিমারী রূপ নিয়ে সারা পৃথিবীকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে আমরা জানি, এবং এই পরিস্থিতিতে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক জনগোষ্ঠী এর দ্বারা ভীষণভাবে হতাশাপূর্ণ একটা জীবনযাপন করছে। কিন্তু অবশ্যই নারীদের একটা বিশেষ ভূমিকা আছে, অবস্থান আছে, পজিশন আছে সোসাইটি। আমরা জানি that the images of women in various anthropological, historical and cultural male-centered studies have essentially projected them as non-actors in history. Their activities have been invariably confined to the private space, and they have been rarely shown as playing pivotal roles in social and historical development. The age-old conceptual notions of womanhood, has always associated women with the ideas of love, compassion, caregiving, sacrifice, and various other attributes. Binary opposition with regard to the men, they are associated with qualities of heroism, of strength, of courage, etc. However, with the evolution of society, women's roles have changed, in which women's potential has been recognized definitely in diverse spheres of life. Yet through all ages, society in different epochs of history depicted stereotypical representations of women. Advice manuals, literature lok, sahityer manush, literature books, literary representations, public sermons contributed to the perpetuation of a cult of domesticity. The family is of central importance in a woman's life. Not only is it seen as a place where crucial norms and values could be nurtured, it is also an emotional sanctuary. আশাপূর্ণা দেবী একবার একটা চিঠিতে লিখেছিলেন, পরিবেশ, দেশ, কাল, পাত্র যতই যেমন হোক, মানুষ ভিতরে সবাই এক। তাদের চিন্তা ভাবনা পরিবর্তিত হলেও তাদের আচার বিধি কিন্তু পরিবর্তন আসে। নবনীতা দেবসেন একটা ইন্ট্রোডাকশন এই কথাটা উল্লেখ করে দিয়েছে। আজকের ডিসকাশন তো কোভিড-19 নিয়ে, ভীষণ ক্রুশিয়াল একটা ব্যাপার, আমরা কিছুতেই ইগনোর করতে পারি না উইমেন্স রোলস। ইনফ্যাক্ট ডেভিড ইভান্স, সিনিয়র ফেলো at the Center for Global Development, indicates 4 grave concerns in terms of the epidemic: sexual health, intimate partner violence, the burden of care, and economic crisis. Gender relationships এই এরিয়াগুলো ভীষণভাবে affected হচ্ছে, and it renders differential treatment to women in the socio-cultural and economic realms. The outbreak does not only create a public health crisis, but lays bare gender-based images and assumptions of women in the health workforce. World Health Organization Working Paper 2019 on gender equity in the health workforce mapped as many as 104 countries, revealing 70% of the workers in women workers in health and social sectors. In terms of working hours in the occupation of gender, the pay gap is 11%. Despite such stark disparities, doctors, nurses, female children and aged care workers and cleaning staff work on front line. আমরা দেখছি তারা কিভাবে নিজেদের লাইফ রিস্ক করে ফ্রন্ট লাইনে কাজ করে যাচ্ছেন, অসুস্থ হয়ে পড়ছেন, কিছু কিছু ক্ষেত্রে মারা যাচ্ছেন, তাদের পরিবার পরিজনকে দেখতে পাচ্ছেন না, এবং অনেকেই তারা মহিলা, তারা নারী। আমরা কাগজেও এবং নিউজ চ্যানেলেও দেখছি যে অনেক সময় ডাক্তার তার ডিউটি, ডাবল ডিউটিতে তার ছোট্ট ছেলে বাচ্চাটিকে রেখে
7 দিন সে রয়েছে হসপিটালে মাস্ক পরে, সে তার ফ্যামিলিকে কিন্তু মিট করতে পারছে না এক্সেপ্ট অন ফোন অর অন দ্য মিডিয়া। Cities around the world have adopted the lockdown mode. There has been alarming rise in domestic violence, gender-based violence, sexual exploitation, diverse forms of physical and psychological abuse proliferate. এমনিতেই মানুষ গৃহবন্দী অবস্থায় আতঙ্কগ্রস্ত, আমরা প্রত্যেকে আতঙ্কগ্রস্ত হয়ে আছি। আমাদের জীবনযাপন, জীবনশৈলী সম্পূর্ণভাবে চেঞ্জ করে গেছে। আমরা হতাশ হয়ে পড়ছি অনেক সময়। সেখানে মহিলাদের সমস্ত রকম ঘর গৃহস্থালির কাজ করতে হচ্ছে, পরিবারের বয়স্ক এবং অন্যান্য মানুষদের, শিশুদের খেয়াল রাখতে হচ্ছে, দায়িত্ব পালন করতে হচ্ছে, এবং তার সঙ্গে তার নিজেকে বোঝাতে হচ্ছে। তার কথা কে শুনবে, তার হতাশাটা কে শুনবে, তার স্পেসটা সে কি করে ক্রিয়েট করবে, তার যে অস্বস্তি হচ্ছে সেটা কাকে, তার সঙ্গে। হ্যাঁ, কিছুটা বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন, কিন্তু তারাও তো ব্যস্ত। যারা কর্মরতা মহিলা অনলাইনে কাজ করছেন, অনেকে তারা অনলাইনেও কাজ করছেন এবং একইভাবে বাড়ির সমস্ত দায়িত্ব পালন করছেন। আমরাও করছি নাকি, আমাদের করে যেতে হচ্ছে। এবং আমরা দেখেছি যে লিটারেচারের একটা এক্সাম্পল দিয়ে, আমরা ভিক্টোরিয়ান নভেলস এ দেখেছি শার্লট ব্রন্টি's Jane Eyre. There also Jane Eyre is a governess in the boarding school where she has to take care of the children even in times of epidemic. আমরা আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড উইনিং নভেল ট্রিলজি, সুবর্ণলতায় দেখছি যে যখন কলকাতা বাড়িতে থেকে তাদের পাঠিয়ে দিল গ্রামের বাড়িতে, সুবর্ণ সেখানেও কিন্তু গ্রামের বাড়ির সব কাজ করছে তার মেজ ননদ সুবালার সঙ্গে, এবং সেখানেও কিন্তু সে ন্যাশনাল ফ্রিডম স্ট্রাগলেও পার্টিসিপেট করছে, লেখালেখি করছে, তাদের লোকাল গ্রুপগুলো সিক্রেট সোসাইটিদের সঙ্গে কাজ করছে। উইমেন আর স্ট্রাগলার্স, দে আর কন্ট্রিবিউটিং। কিন্তু তার মধ্যেও আমরা দেখছি পিতৃতান্ত্রিক উদাসীনতা মেয়েদের সম্মুখীন হতে হচ্ছে, যুক্তি বুদ্ধি মননের দ্বন্দ্ব, তাতে তারা ভুগছেন। হ্যাঁ, তাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এবং আমরা দেখছি যে উইমেন ফ্রম দ্য আনস্ট্রাকচার্ড ওয়ার্কফোর্স, যেটা শাশ্বতী খুব রেলেভেন্ট কথা বললেন, আমরা সবাই জানি, আর ওয়ার্স্টিং ডোমেস্টিক হেল্প, উইমেন ট্রাভেলিং ইন ট্রেনস, তারা সবজিপাতি বিক্রি করার জন্য ভোর 4টের সময় ট্রেনে ওঠে, লোকাল ট্রেন ক্যানিং থেকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, ফুলের মাসিরা, আমার তাদের সঙ্গে খুব বন্ধুত্ব আছে, অনেকে দেখতে পাই না তাদের কাছে। যারা ডোমেস্টিক, যারা তাদের পেমেন্ট করছি, তারা বলছে অতি কবে আসবো, তাদের ভালো লাগছে না, লোকে জল নিয়ে যায়। those who offer domestic services, তাদের যে শুধু একটা ফাইন্যান্সিয়াল ইনসিকিউরিটি হচ্ছে না, ইনকাম স্ট্রেস যে শুরু হচ্ছে তাই শুধু নয়, তাদের একটা সাইকোলজিক্যাল স্ট্রেস হচ্ছে, তারা আসতে পারছে না কাজে। In other instances, women's financial dependence on the male members bolsters patriarchal norms within the domestic space. Inexplicable economic anxieties due to pandemic increase women's fragility that exposes them to face increased unemployment. Women do not constitute, আরেকটা কথা, women যখন আমরা বলছি, অবশ্য আমি বিভিন্ন শ্রেণীর উইমেনদের কথা বলছি, ডিউ টু হোমোজিনিয়াস গ্রুপ। হ্যাঁ, এটা আমব্রেলা টার্ম হিসেবে তো ইউজ করলে হবে না। They are differentiated by multiple factors, class, একটু গবেষণারতা ছাত্রী যার পিএইচডি সাবমিট হতে হবে, এবং সেটা আটকে গেল, যদিও এক্সটেনশন ডিক্লেয়ার হয়েছে। তার মানসিক অস্থিরতার সঙ্গে বৃদ্ধাশ্রমে থাকা একাকী বৃদ্ধা, যে তার মেয়ে বা ছেলেকে দেখতে পাচ্ছে না ফর সেভারাল মান্থ, সেটা যন্ত্রণাটা তুলনীয় নয়। তারা নারী দুজনে। আবার একজন প্রতিভা সম্পন্ন চিত্র পরিচালিকার পোস্ট প্রোডাকশনের কাজ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা অন্য ধরনের। হ্যাঁ, মানে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি তাদের নিজস্ব স্পেসে আটকে ভয়ঙ্কর একটা যেন গৃহবন্দী পশুর মতো জীবনযাপন করছে। নারীদের ক্ষেত্রে সেটা আরো বেশি। The United Nations Population Fund in a technical brief 2020 stated, and I quote, the provision of family planning and other sexual health commodities, including menstrual health items, may be impacted upon and create physical gender distress. আমরা কাগজপত্র নিউজ চ্যানেলে প্রতিদিন দেখছি অসংখ্য পরিযায়ী শ্রমিক, মাইলের পর মাইল তারা হেঁটে আসছে, এমনকি অন্তঃসত্ত্বা নারী শ্রমিকেরা অসাধ্য সাধন করছেন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য। অসংখ্য যৌনকর্মী, সমাজ বিচ্ছিন্ন প্রান্তিক মানুষ, তাদের মধ্যে প্রচুর নারী রয়েছে, তারা এই অতিমারিতে আক্রান্ত। এমনকি কঠোর বাস্তববোধ ও গভীর মানবিকতা সম্পন্ন মানুষেরাও
এই পরিস্থিতিতে আত্মকেন্দ্রিক হয়ে পড়ছেন। Therefore, the COVID-19 pandemic is a collective disease which demands the enforcement of social distancing norms. Sometimes health professionals and women caregivers are not only exposed like their male counterparts to greater risks of infections, but are unable to meet their basic family needs. Psychological distress. Professional women suffer from a dual strain of rendering services both in the public space and online. Since public health emergencies are not gender neutral, it's time to devise a gender balanced response to fight the COVID-19 pandemic. It is feared that the post-COVID-19 situation may bring more and more behavioral and mental changes among women with huge post-traumatic stress. সমাধান হিসেবে মহিলারা একে অন্যের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে সেটা নিয়ে আলোচনা করতে পারেন, যেটা একটা সিস্টারহুড বলি আমরা, যেটা আমরা হয়তো এখন করে থাকি। কারণ সমাজ কোনো জড় বস্তু নয়, এটা একটা প্রবহমান পরিবর্তনশীল ক্রিয়া। এই বিপর্যয় নিশ্চয়ই কেটে যাবে এই আশা রাখি প্রকৃতির নিজস্ব নিয়মে। আশা করা যায় নারী তার বুদ্ধির ক্ষিপ্রতায়, বোধের গভীরতায় জেগে উঠবে। আর আমি শেষ করতে চাই মায়া অ্যাঞ্জেলো, আমার খুব প্রিয় কবি, তার দুটো কবিতার স্ট্যান্সা থেকে। শোনা যাচ্ছে না চন্দ্রানিধি। Still I rise. You may write me down in history. Still I rise. আমরা মনে হয় কানেকশন মনে হয় কেটে গেছে চন্দ্রানিধির সাথে। চন্দ্রানিধি, আচ্ছা, Did you want to see me broken, bowed head, falling down like চন্দ্রানিধি, with your hatefulness, think the need of the hour is female solidarity, sparks struggles. আমরা মনে হয় শুনতে পাচ্ছি না চন্দ্রানিধির, ইন্টারনেটে মনে হয় কিছু সমস্যা হচ্ছে। তো যেটা আমরা মূল বিষয় যেটা চন্দ্রানিধি বলতে চাইলেন এতক্ষণ ধরে, এবং which is very clear in my ears, তার হতাশা কি শুনবি। একটা ভীষণ ভালো প্রশ্ন উনি আমাদের সামনে তুলে ধরেছেন, যে মহিলাদের বিভিন্ন স্ফিয়ার, এবং একটা ওভারভিউ দিয়েছেন সব ধরনের মহিলাদের সম্পর্কে, রেঞ্জিং ফ্রম প্রফেশনাল হেলথ ওয়ার্কার্স টু ইনফর্মাল সেক্টর ওয়ার্কার্স, এবং প্রত্যেকটা স্ফিয়ারে মহিলারা কিভাবে কোভিড-19 এর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা উনি তুলে ধরেছেন। এবং শুধু সেটা নয়, যেহেতু উনি লিটারেচারের প্রফেসর, সেহেতু উনি ভেরিয়াস প্যান্ডেমিক্সে যে লিটারেচারের যে বিভিন্ন ক্যারেক্টার্স আমরা দেখতে পেয়েছি তারা কিভাবে হ্যাভ বিন সার্ভাইভিং ভেরিয়াস প্যান্ডেমিক্স অ্যাট ভেরিয়াস স্ফিয়ার্স অফ হিস্ট্রি সেটা উনি তুলে ধরেছেন। এবং এটা খুব ভালো কথা উনি যেটা বলেছেন যে রেসপন্সটা আমাদের কি হতে হবে, একটা জেন্ডার ব্যালেন্সড রেসপন্স। তো উই থ্যাংক ইউ চন্দ্রানিধি, খুব সুন্দর একটা ওভারভিউ তুমি আমাদের সামনে তুলে ধরেছো। এর পরের বক্তব্য হচ্ছে ঝুম্পা মুখার্জি। ঝুম্পা। থ্যাংক ইউ শাশ্বতী। ফ্রেন্ডস এন্ড কলিগস, সকাল থেকে সন্ধে অবধি আমরা যদি if you look into news channels, newspapers, internet, we feel COVID-19 has become an integral part of our lives, as if we are used to living with COVID-19. This virus is an integral part, but friends, there's another virus which has been there with us for quite a long time, and that virus has started breeding manifold in this period of COVID-19. Friends, I'm going to speak about the virus of domestic violence today. Well, as a student of political science, আমি যে জায়গাটা ধরতে চাইছি domestic violence, I'm not going into the socio-psychological analysis of victims of domestic violence and what happens, but what I am trying to focus upon is the fact that governments কি ভাবছে, governments কি এটা দেখছে।
ইনফ্যাক্ট লাস্ট 2-3 মাস ধরে আমি যখন ফলো করছি নিউজ পেপার্স, ডোমেস্টিক ভায়োলেন্স স্টেট ন্যাশনাল উইমেন্স কমিশন, ওয়েস্ট বেঙ্গল উইমেন্স কমিশন সবাই বলছে যে domestic violence has increased manifold. In fact, lot of calls are coming to their helpline numbers, WhatsApp number kora hoyeche, and this is not a phenomena of India only, it worldwide, irrespective of social status, educational background, economic status. In fact, the latest jodi dekha jay May 7th e Baliganj high rise er ekjon breakdown jeta containment zone আছে, ব্রেকডাউন কে উপেক্ষা করে, লকডাউন কে উপেক্ষা করে গিয়ে পুলিশ স্টেশনে কমপ্লেন করে এসছে। মানে কতটা পেশেন্স কে টলারেন্স লেভেল চলে গেলে যে একজন ওই কন্টেনমেন্ট জোনে বেরিয়ে গিয়ে করছে। সো হোয়াট আই উইশ টু ফোকাস অন, গভর্নমেন্ট কি ভাবছে? পেজ নাম্বার 6 নিউজ পেপারে একটা ছোট্ট কোনায় লিখে দেওয়া যে হ্যাঁ ডোমেস্টিক ভায়োলেন্স খুব বেড়ে গেছে, দ্যাটস ইট, দ্য রেসপন্সিবিলিটি বিগিনস এন্ড এন্ডস দেয়ার। আর ভাবছে যে ঠিক আছে আগে তো কোভিড-19টা যাক, তারপরে আমরা দেখবো বাকিগুলো, বাকি কিছু। Interestingly, WHO যদি নোটিফিকেশন, ইনস্ট্রাকশনস, অ্যাডভাইসারিজ দেখা যায় জানুয়ারি till date, দেখা যাচ্ছে WHO is also recognizing the fact that intimate partner violence has increased. In fact, if you look into April 7, 2020 WHO, এখানে clearly WHO recognize করছে that intimate partner violence has increased manifold. And WHO বলছে যে perpetrators of abuse may use restrictions during lockdown to exercise power and control over their partners. শুধু এইটুকু বলে WHO থেমে যায়নি। ইনফ্যাক্ট সে অ্যাডভাইসারিটাই বলছে যে গভর্নমেন্ট মাস্ট ইনক্লুড এসেনশিয়াল সার্ভিসেস টু অ্যাড্রেস ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, এবং প্রত্যেকটা গভর্নমেন্টকে বলা হচ্ছে যে তোমরা একটা রেসপন্স প্ল্যান তৈরি করো, ইউ প্রিপেয়ার, there should be some amount of preparedness to tackle domestic violence. So we need to tackle COVID-19, but at the same time we also need to tackle this rising crime of domestic violence, and WHO is very, very serious about how the governments are going on about it. Now friends, I would like to see how different governments are doing it, and then finally I'll come to India and what is India doing on domestic violence. In fact, দেখা যাচ্ছে যে UK, US, Spain, Portugal, France, Argentina, Norway, South Africa, all these countries have reported a very high incidence of domestic violence. But what is also interesting to note is that they have also come out with very strategic plans to deal with this. For example, Spain and Portugal essential services এর মধ্যে gender based violence protection scheme for women কে এনে দিয়েছে, এবং তারা দেখাচ্ছে যে লকডাউনের মধ্যেও স্পেশাল ডেলিভারি সার্ভিসেস, স্পেশাল প্রোটেকশন সার্ভিসেস ক্যান বি প্রোভাইডেড ফর উইমেন। France, the French government in fact has financed 20,000 hotel bookings for women seeking refuge from domestic abuse. And this is interesting to note that 20,000 hotel bookings for women only to ensure that they can come out of that household and seek protection, because now they are completely locked down in their homes. And আমরা তো সবাই শুনেছি মাস্ক 19 যেটা ইন্ট্রোডিউস করেছে আর্জেন্টিনা, ফ্রান্স, ইটালি, নরওয়ে, স্পেন। সেখানে গ্রসারি শপে যদি কেউ গিয়ে মাস্ক 19 বলে, that is a code word that help is needed. In fact, এবং interestingly, European Union countries দেখা যাচ্ছে governments have increased investments in organizations that provide aid to women. I find this to be a very, very positive step. At least NGOs, groups, organizations which are working, which are facing constraints, financial constraints to provide for relief to women, are getting government grants, aids, in order to continue with their task of protecting victims of domestic violence. ঠিক আছে, এই তো গোটা ওয়ার্ল্ডে মোটামুটি দেখা যাচ্ছে কিছু কিছু দেশে ইনিশিয়েটিভ নেওয়া যাচ্ছে। nonetheless initiatives are taken. COVID-19 শেষ হবে তারপর ইনিশিয়েটিভ শুরু করবো, that's not the case. Let me come to India. Indian government কি করছে? Now Indian government ke perspective ta bolar jone what I have tried to do is that I have tried to focus on two important aspects. One is the Protection of Women from Domestic Violence Act. I'm not going to go into the intricacies of the act. Act এর শুধু গভর্নমেন্টের রোলটা আমি তুলবো। আর সেকেন্ড আমি যে জায়গাটা বলবো সেটা হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার কি করছে। Now number one, let's come to the act.
enacted হয়েছে 2006 থেকে, it's implemented. Normal times, so this is a very empowering act. In the sense that the procedure is not complicated. The evidence provided or the statement by the victim of violence is enough to provide punishment, and there are not much complications in the sense that it's not too time consuming like other enactments that we have, especially criminal and civil enactments. Even April 18th, Delhi High Court একটা order issue করেছে especially on domestic violence. সেখানে Aam Aadmi Party led Delhi government কে instruct করেছে that within 3 days the government should come out with an action plan on how it is going to respond to victims of domestic violence and what corrective measures are taken. 3 দিন অনেক দিন আগেই চলে গেছে, কোনো রেসপন্স প্ল্যান এখন অবধি পাওয়া যায়নি। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে গভর্নমেন্টের একটা ক্রুশিয়াল রোল আছে, কারণ পুরোপুরি ইমপ্লিমেন্টেশনটা গভর্নমেন্ট হচ্ছে, সেখানে 3 জন লোকের বা 3 জন অফিসিয়ালের ভূমিকা খুব ইম্পর্টেন্ট। ওয়ান ইজ আ প্রোটেকশন অফিসার। প্রোটেকশন অফিসারের কাজ হচ্ছে কমপ্লেনটা নেওয়া আর এন্টায়ার প্রসেসটাকে লিয়াজও করা, মানে কমপ্লেনেন্টকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া বা লোকাল পুলিশের সঙ্গে কোঅর্ডিনেট করে। দ্য এন্টায়ার টাস্ক of coordination is done by the protection officer. A protection officer ke recruit kore government, state governments. But please note, ei shomoy protection officers are not included in essential services. Office understaffed. Half of the essential protection officers are not on work, and more so forget about carrying out coordination. Second is magistrates. Magistrates have a very important task in the sense that they are supposed to pass the order, the first preliminary order within 3 days, and within 60 days the entire thing has to be completed. Kintu ei problem hocche protection officer jotokhon na complaint ta file korche on behalf of the perpetrator, nothing moves. So prothom stagnancy amra jeta dekhchi are the reason behind the rise in crime hocche je corrective measures to nei. Local police though is out on the field tackling COVID-19, ration dikhche, maintaining social distancing. They are engaged in with core services associated with COVID-19. So domestic violence cases obviously has taken a backseat and a comfortable backseat. আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের মধ্যে যেটা এমফাসাইজ করছে ইজ দ্য শেয়ার্ড হাউসহোল্ড। Please note, the Act বারবার বলছে এই shared household is a major problem in domestic violence. এখান থেকে physical abuse, economic abuse, emotional abuse সমস্ত হচ্ছে। এবার নর্মাল সার্কামস্টান্সে হাউসহোল্ড থেকে বেরিয়ে চলে আসতে পারছে, এটা অ্যাক্ট বলছে। কিন্তু এই লকডাউনের সময় যেখানে মুভমেন্ট কনস্ট্রেন্টস আছে, সেখানে তো shared householdই থাকতে হচ্ছে। The point to be noted is that if helplines are flooded with calls, that's just 1/10 of the entire cases. So many cases are unheard. They are unable to have access to cell phones. They don't have privacy. They cannot give a call to the helpline number. And please note, there's a fear of social stigmatization. Loke ki bolbe? আর তারপরে কমপ্লেন করার পর প্রোটেকশন অফিসার নেই, পুলিশ স্টেশনে কমপ্লেন্টের জন্য লোক বসে নেই। So where is the remedy? Now, এখানে দেখা যাচ্ছে the protection of women from domestic violence act has actually failed to foresee protection of women during risk times, or the act cannot be taken into account during times of a crisis. And please note, this crisis is not going to go away, neither is domestic violence going to go away, but the act is seriously limited to tackle cases of domestic violence during times as these. Now, এবার আমি যখন ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার খুললাম ওয়েবসাইটটা, প্রচুর নোটিফিকেশন, কিন্তু স্যাডলি নট আ সিঙ্গেল নোটিফিকেশন অফ ফ্যামিলি ওয়েলফেয়ার। মানে ফ্যামিলি ওয়েলফেয়ারটা দরকার নেই আর কি, মিনিস্ট্রি অফ হেলথ হয়ে রয়েছে এখন। আর মিনিস্ট্রি অফ হেলথ এর আন্ডারে শুধু নোটিফিকেশন অন কোভিড-19 কি করতে হবে, মাস্ক দিতে হবে, স্যানিটাইজার দিতে হবে, নার্সকে। আই এম নট সেইং দ্যাটস নট ইম্পর্টেন্ট, definitely that's important, that's integral, it's important to save lives. But then women are also precious. We need to save them. They're an integral part of the domestic, the entire household. And we need to consider the fact that Ministry of Health
and family welfare. So or family welfare, no. So the family welfare is integral to this health also. We need to take care of women. Their health is also important. And the last thing that I will, এবার ঠিক আছে ইউনিয়ন মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তো না হয় কিছু না করলো, আমি তখন দেখলাম ঠিক আছে ডিপার্টমেন্ট অফ উইমেন এন্ড চাইল্ড কি করছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেটাও আমি ট্রাই টু মনিটর ফাইন্ড আউট আচ্ছা হোয়াটস হ্যাপেনিং দেয়ার, সামথিং নিউ সামথিং। ডিপার্টমেন্ট অফ উইমেন এন্ড চাইল্ড is following the steps of the Union Ministry of Health and Family. There is nothing on women. Women এর জন্য কিছু নেই, child এর জন্য কিছু নেই। কতগুলো recruitment drives এর কথা বলা আছে and how we are going to protect. But the most point is that we are having departments, we are having full-fledged ministries, and during this lockdown time when household, home is where the heart is. This is not the case. The home is not the safest place today. And we need to understand the fact that health is important, health is primary, but family welfare should also be given cognizance at this point of time. Finally, I would like to focus on and end with the fact that we have all accepted and come to live with this coronavirus. We have accepted that this is not going to go away in the near future. And WHO has recently said that this would become just like HIV, and we should try to come to terms with it. But we need to ensure that protection of women should be a part of essential service delivery of the government. Government and essential services would be protection of women should be an integral part. এরকম হতে পারে না যে করোনাটা চলে যাক তারপরে বাকিগুলো হবে। Physical well-being is important, but at the same time we should not forget that emotional well-being is also important. And what's wrong if we emulate with other countries at this juncture of crisis and come out with the unique ways that they are trying to protect women, giving investments? Why can't we have some investments, some funding for organizations who are trying to protect the cause of women, who are trying to protect women from domestic violence? Let's just ensure that we provide, we protect, we ensure the emotional well-being of women in our households as much as we provide for their physical safety. Thank you. থ্যাংক ইউ ঝুম্পা। তোমার বক্তব্য শুনে আমার একটা কথাই মনে হচ্ছে যে ইউএন উইমেনের হেড যে উনি কিন্তু হুকে রীতিমতো রিকোয়েস্ট করেছেন এটা করতে যে জেন্ডার বেসড ভায়োলেন্স হ্যাজ টু বি ডিক্লেয়ার্ড দ্য নেক্সট প্যান্ডেমিক। এত বড় কথা ওনারা বলছেন যে এই লকডাউনে যে পরিমাণে জেন্ডার বেসড ভায়োলেন্স হয়েছে এবং ডেভেলপড বা ডেভেলপিং নেশনস কোনো মানে we don't even need to look at that fact. সব দেশে নির্বিশেষে whether it is developed or developing এই ডোমেস্টিক ভায়োলেন্স চলেছে। তুমি ফ্রান্সের কথা বলছো যেখানে সেফ হোমস এর কথা বলা হচ্ছে, কানাডাও কিন্তু তাদের ফিসকাল স্টিমুলাস প্যাকেজে অনেকটাই হেল্প এই ডোমেস্টিক ভায়োলেন্স ভিকটিমস এর জন্য করেছে। আমি এখানে আরেকটা কথা আমার মনে হচ্ছে যে মনে হয় বলাটা দরকার, যে হটলাইনের কথা আমরা আলোচনা করলাম বা ঝুম্পা আলোচনা করলেন একটু আগে। হটলাইনের কথায় এখানে একটু বলা দরকার যে যখন তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে ঠিক আছে এই মুহূর্তে যে ডোমেস্টিক ভায়োলেন্সটা হলো এর কারণটা কি, অনেক proportion of women have said that because the husbands were going hungry, they did not get food on their tables. That is why the women were beaten up. As if the role of giving food, even though the resources are not available in the households, এই রোলটা যেন মহিলাদেরই, তাদেরকেই খাবারটা টেবিলে পেশ করতে হবে, যদিও হাউসহোল্ডে সেই খাবার বানানোর রসদ নেই। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা আজকে এসে পড়েছি এবং ভেরি রাইটলি সেড যে আমাদের যে পুলিশ ফোর্সেস আমাদের কিন্তু তাদেরকেও শেখাতে হবে হাউ টু রেসপন্ড when this type of calls come, how do they should be trained in that way. আর আরেকটা কথা তোমার বক্তব্যে আমার যেটা মনে হলো, যেটা আমাদের সবাইকে এটা ভাবা দরকার, সেটা হচ্ছে যে until and unless strong advocacy measures are taken, especially by NGOs or other groups, any voice is going to fall in deaf ears. তো এইটাই হয়তো একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের এই বক্তব্যগুলো, এই ভয়েসেস গুলোকে রেজ করতে পারি, এই সমস্যাগুলোর কথা লোকজনের সামনে তুলে ধরতে পারি। ঠিক আছে, আমাদের এর পরের যে বক্তা প্রফেসর সেজুতি দত্ত। সেজুতি।
থ্যাংক ইউ শাশ্বতী। আমি যে জায়গাটা নিয়ে বলবো ভাবছিলাম তার একটা একটা অংশ তো ভায়োলেন্সের জায়গা বটেই, যেটা অলরেডি ঝুম্পা বলে গেছে। সেটা হচ্ছে দ্য আইডিয়া অফ আ কিচেন স্পেস, মানে আমরা কিচেনটাকে কিভাবে দেখছি এবং পোস্ট কোভিড-19 সেটা কি জায়গায় যেতে চলেছে, এবং কোভিড-19 এর আগেও আমাদের এখনকার মানে আমাদের যে সমাজটা ছিল সেখানে কিচেনের আইডিয়াটা কি ছিল, এবং ডিউরিং দিস লকডাউন এন্ড প্যান্ডেমিক এটা যেভাবে সমাজ এটাকে ডিল করছে এক্সেট্রা, সেখানে কিচেনের আইডিয়াটা কিরকম। এবং সেখানে আমি যেটা একটু ভাবার চেষ্টা করছি যে এটা কি এমন একটা স্পেস কিনা which is I think we would agree that it is that space in the domestic space, in a domestic household, it is that room which has undergone a particular kind of feminization, যেখানে feminization in terms of labor, feminization in terms of shared work, কি কাজ আমি করব, কে কি কাজ করবেন এক্সেট্রা, এবং দায়িত্ব, কেয়ার এক্সেট্রা। তার আগে যদি একটু ভাবার চেষ্টা করি যে কোভিড-19 এর আগে, মানে ইটস রিয়েলি স্যাড যে জাস্ট 2 মাসের মধ্যে বলতে হচ্ছে যে 2 মাস আগে পৃথিবী কেমন ছিল, অ্যাজ ইফ দেয়ার ইজ আ মেজর রাপচার হুইচ ইজ যে তার আগে পৃথিবীতে কি ধরনের আমরা কিচেনের আইডিয়া পাচ্ছি, পেতাম, এখন অবস্থাটা কিরকম, এবং ভবিষ্যতে কি ধরনের কিচেন তৈরি হতে পারে বা আইডিয়াল কিচেনের ভাবনাটা কি হতে পারে। আমি মূলত মাথায় রাখার চেষ্টা করছি 3 ধরনের কিচেন। একটা হচ্ছে একদম কমার্শিয়াল কিচেন, যেখানে মেজর একটা ডিরেক্ট এঙ্গেজমেন্ট উইথ লেবার, ফিনান্স, ইকোনমি, যেটা মেজরলি ইজ ইনক্লুডেড। সেটা স্ট্যান্ড অ্যালোন কোনো খাবার দোকান, রোলের দোকান থেকে হতে পারে, তার সাথে বড় চেন যেখানে মেজর শেফ, তার সিগনেচার ডিশ এক্সেট্রা সেগুলো ইনভলভ, কিন্তু সেটা মেজরলি ভাবা যেতে পারে যে এক ধরনের ইকোনমির সাথে ইজ কানেক্টেড। অ্যানাদার স্পেস উইচ ইজ the most important কিচেন স্পেস আমাদের জন্য, সেটা হচ্ছে ডোমেস্টিক হাউসহোল্ডে, শেয়ার্ড হাউসহোল্ডে যে কিচেনের জায়গাটা। আরেকটা যেটা my political standpoint would be, jeta would have been should have been the ideal form of kitchen for a community and for the society and the households, যেটার এখন একটা বেসিক নিড বাড়ছে এই কোভিড-19 এর সময়, এবং ভবিষ্যতে হয়তো এটা একটা ওয়েলফেয়ারের মেথড আমাদেরকে দেবে, যেটা রিলিজিয়াস প্র্যাকটিসে আছে এবং এক ধরনের সোশ্যাল লিভিং এর প্র্যাকটিসে আছে, যার আইডিয়া অফ কমিউনিটি কিচেন, যেটা বিভিন্ন রিলিজিয়াস প্র্যাকটিসে, যেখানে শিখ কমিউনিটির লঙ্গার, তার সাথে ইন্ডিভিজুয়াল বা বিভিন্ন রকমের ইভেন্ট সেন্ট্রিক মুসলিম রিলিজিয়াস প্র্যাকটিসের সময় একটা মাস পপুলেশনকে খাওয়ানো, সেটা যেমন থাকছে, তার সাথে আমাদের এক্সিস্টিং একটা যে কমিউনিটি কিচেনের আইডিয়া ছিল, সেটা হচ্ছে স্কুল মিড ডে মিলের মতো করে, এবং মেসবাড়ির একটা কমিউনিটি কিচেন এক্সেট্রা, সেগুলো অবশ্যই টাকার ইতে। ইন্টারেস্টিংলি কমিউনিটি কিচেনের মজাটা হচ্ছে আমাদের এতদিন অবধি যে ধারণাটা ছিল, যেটা যে ডেফিনেটলি আমাদের সমাজ যেটা সবসময় একটা প্রো ক্যাপিটালিস্ট একটা মুভে থাকি, মানে একটা ড্রাইভে থাকি আমরা, ফলে সেখানে আমরা কমিউনিটি কিচেন ইন টার্মস অফ এভরিডে লিভিং আমরা কখনো ভাবিনি, ভাবতে চাইও নি। যেটা আমি হয়তো আগে করার চেষ্টা করবো যে আমার একটা আইডিয়াল ফর্ম অফ মানে কিচেন হতে পারতো, যেটার ফেমিনাইজেশনটা পারহ্যাপস উড হ্যাভ বিন অ্যান আইডিয়াল থিং, যে একটা শেয়ারের জায়গা থাকবে, ওয়ার্ক মানে লেবারটা শেয়ারের জায়গা থাকবে, ফুড ডিস্ট্রিবিউশনের মধ্যে সেই কেয়ারটা থাকবে, এবং সেটা শুধুমাত্র মহিলাদের অন্তর্গত থাকবে না, মহিলা পুরুষ নির্বিশেষে যে যার দায়িত্বে কমিউনিটি কিচেনটা নিয়ে এগোবেন। আদারওয়াইজ যে কমিউনিটি কিচেন গুলো আমরা দেখে এসেছি স্কুলের ক্ষেত্রে, আমরা খুব ভালোভাবে জানি যে এটা খুব ক্লাস নির্ভর। এক ধরনের স্কুলে এক ধরনের স্টুডেন্ট কে আটকে রাখার জন্য, যেখানে স্কুল ড্রপ আউটের চান্সেস আর হাই, সেখানে মিড ডে মিল দিয়ে, তাদের একটা পৌষ্টিক খাবার দিয়ে তাদেরকে আটকে রাখার চেষ্টা করা, যাতে পরিবারের ঘাড়ে এই দায়িত্বটা না পড়ে। আইডিয়ালি দ্যাট শুড বি দ্য কেস, ইন দ্য সেন্স যে সমাজে এই যে সমাজের একটা অদ্ভুত নিয়ম, এবং সেটা অবশ্যই পিতৃতান্ত্রিক নিয়ম একটা, যে চাইল্ড রিয়ারিং এর গোটা দায়িত্বটাই হয় পরিবারের, না হয় মায়ের, কিন্তু এটা যে একটা মানে কমিউনিটির একটা দায়িত্ব হয়ে উঠতে পারে, সেটা আমাদের হয়তো একটা কমিউনিটি কিচেন বা কমিউনের মতো করে থাকা, সেটা হয়তো এনশিওর করতে পারতো। কিন্তু ডেফিনেটলি আমরা সেই জগতে ছিলাম না, মানে অন্তত লকডাউনের আগে অব্দি ছিলাম না, এখনো সেই জগতে নেই, কারণ কোভিড-19 ভীষণভাবে আরেকজনের প্রতি ভীতি তৈরি করে দিয়েছে। আমরা আরেকজনের হাত থেকে খাবার নিতে পারছি না, আমরা আরেকজনের হাত থেকে একটা কোনো জিনিস নিতে পারছি না, প্রত্যেকটা জিনিস আসার পরে যেরকম একটা স্যানিটাইজেশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, which is perhaps right in terms of medical practices বা cleanliness and sanitization, but socially that will leave a mark, যে কাউকে ট্রাস্ট করতে না পারা, এবং অপর মানে এই অপর could be anyone, মানে আমার বাড়ির লোকও বাইরে গেলে সে বাড়ির
ভেতরে এলে তার প্রতি যে সে শরীরটার প্রতি যে সন্দেহ সেটাকে রেখে দেয়া, ফলে কিচেন ওইভাবে আর শেয়ার্ড স্পেসের মধ্যে হয়তো ভাবাই যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটা বলছিলাম যে কমিউনিটি কিচেনের ক্ষেত্রে যেটা এতদিন অবধি ছিল, যে ধরা যাক যে স্কুলগুলোতে এই ছাত্রগুলোকে রাখতে হতো সেখানে এক ধরনের খাবার, আবার বোঝাই যাচ্ছে এই কমিউনিটি কিচেনই একবারে পুরো কমার্শিয়াল কিচেনের ধাপে চলে যাবে যখন বড় বড় স্কুলের ক্ষেত্রে হচ্ছে, যেমন বোর্ডিং স্কুল এক্সেট্রা। সেখানে বাবা মায়েরা প্রচুর টাকা দিচ্ছেন, ফলে এক ধরনের শুধুমাত্র নিউট্রিশনটা সেখানে ফ্যাক্টর না, মজার খাবার কতটা দেওয়া যাচ্ছে এক্সেট্রা এক্সেট্রা। আবার যে ক্লাসটার কথা বলছি যেখানে আমার মানে ছাত্র ধরে রাখাটা মূল জায়গা, এবং যে আর্থসামাজিক ব্যাকগ্রাউন্ড থেকে ছাত্ররা আসছে তাদের পরিবারকে এনশিওর করা যে তোমার ছেলেমেয়েরা এখানে থাকলে তারা পড়াশোনাও শিখবে, তাদের খাবার দাবারেরও আমরা দায়িত্ব নিচ্ছি, সেক্ষেত্রে আবার দাঁড়িয়ে যায় আরো অনেক রকমের সমস্যা। মূলত সরকারি স্কুলে যেখানে মিড ডে মিল দেওয়া হয় সেখানে কে রান্না করবেন, কোন মহিলা রান্না করবেন, সেখানে শুধু মহিলারা রান্না করবেন, কোন জাতের মহিলারা রান্না করবেন। দলিত মহিলারা রান্না করলে সামান্য ক্লাসের মহিলারা বাড়ির লোকেরা সে ছেলে মেয়েদের খাবার খেতে দিচ্ছেন না, সে যত পৌষ্টিক খাবারই দেয়া হোক। এই অবস্থায় ভীষণ একটা প্রবলেমেটিক অবস্থায় আমাদের এই কমিউনিটি কিচেনের একটা আইডিয়া ছিল এবং আছে, যেটা কন্টিনিউ করছে। এবং আমি এটা দাবি করতে চাই এবং আশা করি এটা বোঝাও যাচ্ছে চারদিক থেকে যে এখন এই কোভিড-19 সিচুয়েশনে কমিউনিটি কিচেনের দাবিটা আরো বাড়ছে, কারণ মাইগ্রেন্ট লেবারদের জন্য খাবারের দরকার পড়ছে। আশেপাশে যারা রয়েছেন, যারা খাবার পাচ্ছেন না, যারা রেশন পাচ্ছেন না, অ্যাক্সেস পাচ্ছেন না, তাদের জন্য খাবার রান্না করা হচ্ছে এক্সেট্রা। কিন্তু এটাকে যদি একটু সরিয়ে রাখি, ওটাতে যদি একদম শেষে অ্যারাইভ করি, যে দুটো কিচেন অ্যাকচুয়ালি মূলত আমাদের সবসময় ভাবনায় থাকে এক ধরনের ভারতবর্ষের মতো কোট আনকোট মডার্ন ডেমোক্রেটিক স্টেটের ক্ষেত্রে বা নেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে মেইন স্ট্রিম কিচেন অ্যান্ড দিস ডোমেস্টিক কিচেন। এই দুটো কিচেন ভীষণভাবে অ্যাফেক্টেড ডিউরিং কোভিড-19. Mainstream kitchen affected because of the financial and economic setback that it is getting. সুইগি জোম্যাটো কিছু কাজ করছে, সেখানে ওই গুড প্র্যাকটিসেস মাথায় রেখে কিছু দোকান এখনো হয়তো খাবার দাবার দিচ্ছেন, কিন্তু আমি ধরে নিতে পারি সেখানে একই রকমের ওয়ার্কলোড কাজ করছে না। ফলে নিশ্চয়ই যে ধরনের হায়ারার্কি ছিল, একজন শেফ থাকছেন, সুশেফ থাকছেন এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন রেস্টুরেন্টের ক্ষেত্রে, তার কিচেনের ধরনটা পাল্টে গেছে, সেখানে ওয়ার্কলোড বেড়েছে, বাট মোস্ট প্রবাবলি দিস আর নট বিজি ডেজ এনিমোর। অন দ্য আদার হ্যান্ড ডোমেস্টিক স্পেসে যে কিচেনের জায়গাটা, সেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। সেখানে লোড আমার ধারণা 100 থেকে 200% বেড়ে গেছে। মানে শুধুমাত্র যে নিজের খাবার তাই নয়, কারণ অ্যাজ আ কান্ট্রি উই আর নট ভেরি ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক in terms of understanding social and human beings. একজন মানুষ নয়, সেই জায়গায় আমরা একটা কালেকটিভ অফ পিপল, হয় সেখানে মানে পরিবার হতে পারে, হয় অন্তত দুজন, মানে নিউক্লিয়ার ফ্যামিলির ক্ষেত্রে অন্তত দুজন প্লাস চিলড্রেন, সেভাবে ভাবতে হচ্ছে। সেই ক্ষেত্রে যে কিচেনের জায়গাটা which is a feminine space, সেখানে লোডটা আনএক্সপেক্টেডলি বেড়ে গেছে। এবং সেই বেড়ে যাওয়া শুধুমাত্র বাচ্চাদের খাবার ক্ষেত্রে নয়, বাড়িতে লোক থাকলে, 4টি লোক থাকলে, 2টো লোক থাকলে তার খাবারের রেসপন্সিবিলিটি বাড়ছে। এবং সেই বাড়াটা যেখানে একটা বাচ্চাকে হয়তো স্কুলে গেলে বলে দেওয়া যেত আজকে রান্না করতে পারলাম না, আজকে তুমি খাবার কিনে খেও এক্সেট্রা, সেগুলো আর দাঁড়াচ্ছে না। ডিপেন্ডিং অন ভেরিয়াস এজ প্রোফাইল অফ স্টুডেন্টস অফ চিলড্রেন, মহিলাদের ক্ষেত্রে হয়তো রান্নার ডিমান্ডটাও বেড়ে যাচ্ছে, ইন দ্য সেন্স একদম ছোটর দিকে যারা, তারা হয়তো এক ধরনের একঘেয়ে খাবার আর খেয়ে উঠতে পারছেন না, মানে পারছে না, তাদের জন্য হয়তো নিত্য নতুন কিছু খাবার তৈরি করে দিতে হচ্ছে এক্সেট্রা এক্সেট্রা। এটার একটা ডিরেক্ট ইম্প্যাক্ট আমরা পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মতো জায়গায়, যেখানে বিভিন্ন রকমের ফুড গ্রুপস তৈরি হচ্ছে, এন্ড দ্য ফার্স্ট থিং দে আর ডুইং ইজ দে আর শেয়ারিং ইজি রেসিপিস, যেটা চটজলদি বাড়িতে চাল আছে, ডিম আছে, এটা দিয়ে আপনি এটা বানিয়ে ফেলতে পারেন, এবং ইউটিউব সার্চ করলে এই খাবারগুলো ভর্তি, মানে প্রচুর পাওয়া যাবে। ইন্টারেস্টিংলি যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে, মানে আমি নিজের প্রতিনিয়ত খুব রান্না করি এবং রান্নার ভিডিও এক্সেট্রা এগুলোকে দেখতে থাকি, এটার একটা ট্রেন্ড দেখা যাচ্ছিল অলরেডি, আমি বলবো প্রায় বছর 7-8 10 তো হবেই এই ফুড ভিডিওগুলোর ক্ষেত্রে। সেটা হচ্ছে, আমরা যদি মনে করি অন্তত 20 বছর আগেও যে ধরনের টেলিভিশন শোতে আমরা রান্নার শো গুলো দেখতাম, সেখানে একটা আইডিয়াল হচ্ছে যে একজন রিনাউন্ড কোনো শেফ বা কেউ, তারলা দালাল বা সঞ্জীব কাপুর, এদের মতো কেউ একজন এলেন, তারা একটা কোনো বেসিক বেয়ার মিনিমাম একটা কোনো রেসিপি তৈরি করতো, মোটামুটি 15 থেকে 17 মিনিট একটা সময় লাগতো, তাকে আমরা দেখছি তারা রান্না করছেন, এরপরে এটা করবেন, এরপরে ওটা করবেন, এই ধরনের ব্যাপার ছিল।
স্লোলি যেটা গত আমি বলবো 7-8 বছরের একটা ট্রেন্ড, সেটা হচ্ছে ওই ভিডিওগুলো আস্তে আস্তে কমতে 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 সেটা 2-3 মিনিট 4 মিনিট এসে ঠেকেছে, এবং সেটা কমানো সম্ভবই হয়েছে। দ্য ফার্স্ট থিং ওয়ান কুড ডু ইজ ইউ রিমুভ দ্য পারসন হু ইজ কুকিং, তাকে আর দেখা যাচ্ছে না। ফলে যে জিনিসটা যে এন্টারটেইনিং, মানে এগুলো তো আমি এন্টারটেইনমেন্ট হিসেবেই দেখবো, এগুলো তো ডকুমেন্টারিও নয়, বা আমি এটাকে এমন কোনো ভিডিও হিসেবে দেখবো না যেটার আলাদা কোনো রকমের ভ্যালু আছে। আমি এটাকে ইদার দেখবো এন্টারটেইনমেন্ট, আর একটা হচ্ছে টিউটোরিয়াল। অফকোর্স এটা টিউটোরিয়াল যে আমি নিত্য নতুন খাবার যদি কিছু রান্না করতে চাই, যেটা সুবিধাও করে দিয়েছে যে বিদেশি বিভিন্ন খাবার আমি ডিরেক্টলি আমার অ্যাক্সেসে পেয়ে যাচ্ছি, তার রেসিপি আমি রান্না করছি। বাট দ্য ফার্স্ট থিং ইট উড ডু ইজ, আদার দ্যান সাম ইম্পর্টেন্ট শেফস যাদের নামে তাদের ভিডিওগুলো চলে, এটা যেটা করছে হচ্ছে প্রথমেই আমাদের এই যে রান্না করছে তার শরীরটাকে সরিয়ে দিচ্ছে ওটা থেকে। তাতে যেটা হচ্ছে, দ্য অনলি থিং আই গেট টু সি ইজ একটা টপ ডাউন একটা কোনো শটে যে খাবারগুলো তৈরি হচ্ছে, খাবারগুলো ফাটাফাট তৈরি হয়ে যাচ্ছে, ইদার একটা ভয়েস ওভার থাকছে বা অন স্ক্রিন কিছু টেক্সট থাকছে, কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে না লাগছে, জিনিসটা শেষ হয়ে গেল। ফলে এই যে এক ধরনের ডিস্টেন্সিং অলরেডি ইট ওয়াজ হ্যাপেনিং। এবার মজার ব্যাপার হচ্ছে এই ডিস্টেন্সিংটার সাথে, তার মানে আমি যদি এই ভিডিওগুলোকে একটু কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো যে মুহূর্তে নামকরা কেউ একজন আসছেন, তার মানে তিনি কে, তিনি ইদার প্রতিষ্ঠিত, না হলে কোনো একটা ওই কুকিং কম্পিটিশনে ফার্স্ট হয়েছেন, সেকেন্ড হয়েছেন বা কিছু, বা তার নিজের অলরেডি কোনো চ্যানেল আছে বা নিজের কোনো চেইন অফ রেস্টুরেন্টস আছে। একমাত্র তাদের ভিডিওতেই আমরা দেখছি যে তারা নিজেরা আসছেন, অ্যাপিয়ার করছেন। আদারওয়াইজ কুকিংটার ওই লেবারটা সরিয়ে রেখে কুকিংটা ওয়াজ সেলিব্রেটেড অ্যাজ সামথিং যেটা ইদার রিল্যাক্সিং বা লোকে থেরাপিউটিক, মানুষের ভালো মন খারাপ থাকলে তারা রান্না করছেন এক্সেট্রা, করছেন, অবশ্যই করছেন। এবং কুকিং থেরাপিউটিক এটা আমি সবসময় বলবো, কারণ আমি মোস্ট অফ দ্য টাইম আগে প্রি কোভিড-19 আমার স্ট্রেস টাইমে রাত 12টার সময়ও রান্না করতে গেছি, হয়ে গেছে 8 ঘন্টা রান্না করেছি, কি খেলাম না খেলাম হয়ে গেল। বাট এই স্ট্রেসের সময়টা এটা আদপে কতটা থেরাপিউটিক থাকছে আমি হয়তো বলতে পারছি না। এই কারণে যে 2-3 ধরনের ট্রেন্ড দেখা যাচ্ছে। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কনস্ট্যান্ট এক ধরনের আমি এটা রান্না করলাম, আমি ওটা রান্না করলাম, সেটার একটা কম্পিটিশন না হলেও সেটার একটা তুলনায় থাকা যে আমি কি করতে পারছি। কারণ ধরাই যাক যে আমাদের আশেপাশে, মানে আমাকে কম্পিটিশনের মধ্যে থাকতে হবে না, আমার যদি ছেলে থাকে বা মেয়ে থাকে, তার যদি সোশ্যাল মিডিয়া একটা অ্যাকাউন্ট থাকে, তারা দেখছে তার বাড়ির লোকেরা তার বন্ধুদের এভাবে খাওয়া দাওয়া, ফলে এই একটা পিয়ার প্রেসার তৈরি হয়। এক, দ্বিতীয়ত এই স্পেসে আজ অব্দি আমাদের এটা ভুলে গেলে চলবে না, শুধু আমাদের জায়গাটাকে দিয়ে ভাবলে হবে না, আমাদের প্রিভিলেজ, আমরা যে ক্লাসটা বিলং করি সেখানে হয়তো ইকুয়াল শেয়ার সম্ভব বা করা হচ্ছেও, আমার পার্টনার হয়তো আমাকে শেয়ার আমার সাথে আমার কাজ শেয়ার করছেন, কিন্তু সেটা সার্বিক মহিলাদের অবস্থা নয়। রান্নাঘরের জায়গাটা perhaps is the most important space of the house, where we take care of the nutrition, we take care of our everyday sustenance, etc. But that remains as the most loneliest place possible, place of isolation. For ages, this has been the place that has determined a family. এই পরিবার, এই জাতের পরিবার, এই ধর্মের পরিবার, তারা কি খাবার খান, ডিপেন্ডিং অন দ্যাট এই রান্নাঘরের দায়িত্বে ভবিষ্যতে কে আসবে সেটাকে মাথায় রেখে বিয়ে ঠিক করা। এবং নট অনলি দ্যাট, একই জাতের মধ্যে বিয়ে না হলে অবশ্যই আমি একটা দলিত মেয়েকে এনে আমি বলতে পারি না তুমি আমার ঘরে রান্না করো, কারণ আমি তো সাবর্ণ পরিবারের একজন কেউ, সেটা মাথায় রাখা। মুসলমানকে বলতে পারি না হিন্দু ঘরে এসে রান্না করো, কারণ আমি তো এক ধরনের খাবারে অভ্যস্ত নই। ফলে খাবার যেটা, এবং দ্য আইডিয়া অফ আ পিওর বডি, যেটা রিলিজন এবং এক ধরনের পেট্রিয়ার্কাল সেট আপ আমাদের শেখাতে সাহায্য করে, সেটাকে ধারণ করে রেখেছিল রান্নাঘর, যেটাকে আমরা সবসময় বলতে থাকি দ্যাট রিলিজন অ্যান্ড এনি ফর্ম অফ ভ্যালুজ এক্সেট্রা, যেটা সাইট হয়ে ওঠে মহিলারা। ফলে সেটার মাধ্যমে পারপিট্রেটেড হতে থাকে এক ধরনের প্র্যাকটিসেস। ইন্টারেস্টিংলি এই দুটো রান্নাঘর, যেটা এই কমার্শিয়াল রান্নাঘর এবং বাড়ির রান্নাঘর, এটা জেন্ডার ওয়াইজ ইজ ভেরি ইন্টারেস্টিং। কমার্শিয়াল রান্নাঘরে আমি 10 বছর আগে যখন 12 বছর আগে যখন প্রথম পড়াতে ঢুকি, আমি যে কলেজে পড়াতাম, আমার সাথে আরেকটা ডিপার্টমেন্ট চলতো, সেটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট। সেখানে টিচাররাই বলতেন যে ছাত্রীদের মধ্যে ওই টেন্ডেন্সি দেখা যায় না যে তারা শেফ হতে চায়। উল্টে তাদেরকে অতটা এনকারেজও করা হয় না যে শেফ হওয়ার যে কোর্সটা, যেটা ওদের স্পেশালাইজেশন, সেই স্পেশালাইজেশনটা নেওয়া। তাদেরকে মূলত বলা হতো যে তোমরা হাউসকিপিং বা এই ধরনের কাজ নাও, ওটাতে রিক্রুটমেন্ট বেটার। আর যারা ট্রেনার তারা বলতেন যে 16 ঘন্টা 17 ঘন্টা 18 ঘন্টা দাঁড়িয়ে যে লেবারটা দেওয়ার কথা, সেটা মহিলারা পারবেন না। ফলে ওটাতে একটা ডিসকারেজ করার একটা প্রবণতা। অবশ্যই গত 15 বছর 12 বছর 10 বছর ধরে জিনিসটা পাল্টেছে। উই হ্যাভ উইমেন শেফস, বাট
ওয়ান্স এগেন সেখানে এক ধরনের ম্যাসকুলিনাইজেশনের গল্প থাকে। ফলে দ্য মোমেন্ট ইউ এন্টার ইনটু আ কিচেন উইচ ইজ আ পার্ট অফ আ লার্জার গ্লোবাল ইকোনমি, সেখানে এক ধরনের ম্যাসকুলিনাইজেশনের গল্প থাকে যে তোমাকে তার মতো হয়ে উঠতে হবে। সেখানে দাঁড়িয়ে ভুল চুকের জায়গা, তোমার শারীরিক দুর্বলতা, সেটা শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে নয়, পুরুষদের ক্ষেত্রেও সেই এমন কোনো শরীর থাকতে পারে যে হয়তো খুব ভালো রাঁধেন কিন্তু তিনি হয়তো সত্যি 17-18 ঘন্টা ধরে কাজ করতে পারছেন না। ফলে সেই জায়গায় একটা প্রোডাক্টিভিটির একটা বড় গল্প হয়ে ওঠে এবং এক ধরনের ম্যাসকুলিনাইজেশন ইজ হ্যাপেনিং, ইউজ টু হ্যাপেন। On the other hand, domestic kitchen এর ক্ষেত্রে দেখা যেত যে that remained as a feminized space. On an ideal situation, of course, feminized space is something that we would want. We would want to feminize anything that has otherwise pushed feminization or any feminine identity into is marginal. But for a domestic kitchen, this feminization, we have to understand, is very much created out of a patriarchal setup that is family. রান্নাঘরের দায়িত্বে কে আছেন? যে পুরুষ রান্নাঘরে গিয়ে মহিলা সাহায্য করছেন কোট আনকোট, তাকে তাকে খোটা দেয়া, তাকে নিয়ে ঠাট্টা করা, তুমি রান্নাঘরে যাও। ফলে এই ফেমিনাইজেশনটার মানে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে এক ধরনের ডেরোগেশন, মানে ইন দ্য সেন্স মানে পুরুষেরা যে কাজ করে এটা সেটা নয়। ইনসিডেন্টালি এই রান্নাঘরটা কমার্শিয়াল রান্নাঘর নয় বলে এই রান্নাঘরে কম্পিটিশন হতে পারে না। মানে আমার ইচ্ছে হলো, আমার বেগুন ভাজা খেতে ইচ্ছে হলো, আমি বেগুন ভাজা করলাম, খেলাম, চলে এলাম, সেটা সম্ভব না। নিজের স্বার্থ আমি এখানে দেখতে পারবো না। ওদিকে নিজের স্বার্থ কিছু ক্ষেত্রে হয়তো দেখতেও হয়। সকালবেলা উঠে যখন আমাকে একটা ওভার পপুলেটেড দেশে যখন আমাকে এত লোককে ঠেঙিয়ে একসাথে অফিস যেতে হয়, তখন 5 জনের মধ্যে আমি আগে একটা বাসে উঠে পড়তে পারলাম কিনা, এটা কিন্তু আমার একটা প্র্যাকটিক্যাল ভ্যালুর মধ্যে পড়ে। অ্যাজ আ পার্সন, আমি যখন অ্যাজ আ ওয়ার্কিং প্রফেশনাল, আমি যখন একটা দ্য থিং দ্যাট উই কল অ্যাজ অ্যাডাল্ট ওয়ার্ল্ড, আমি যখন বেরোচ্ছি, কিছু ম্যানিপুলেশন এক্সেট্রা এগুলো আমাদের করে যেতে হয়। সেটা কিন্তু আমার রান্নাঘরে একদম সম্ভব না। রান্নাঘরের লেবারটা however is the most important thing that happens in everybody's life every day, that is the food we consume. সেখানকার লেবারটা শুধুমাত্র লেবার অফ লাভ অ্যান্ড এক ধরনের কি বলবো, শুধুই কেয়ার দ্বারা, এবং এই কেয়ার ডেফিনেটলি is not quantified into money, the quantified into a kind of a salary or anything, any kind of material gain. Now এই ফেমিনাইজেশনের সমস্যাটা যেটা দাঁড়িয়ে যায়, যে এই ফেমিনাইজেশনটা জরুরি, একটা রান্নাঘরের সাথে একটা কেয়ার থাকা জরুরি, খাবার রান্নার সাথে সেই কেয়ারটা থাকা জরুরি, খাবার রান্না করতে গিয়ে এটা মাথায় রাখা জরুরি যে কে খাবে, এই বাচ্চা খাবে, তার জন্য সমস্ত পৌষ্টিক জিনিস থাকছে কিনা, এমন একজন কেউ খাবেন যিনি যার ধরা যাক ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, তার ওই খাবারটা থাকছে কিনা, এমন এক। এবং অ্যাকচুয়ালি কোভিড-19 এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ শুরুর দিক থেকে বলা হচ্ছিল যে ভিটামিন সি খাও, এই ধরনের পৌষ্টিক খাবার খাও, কারণ নিজের ইমিউনিটিটা বিল্ড করা খুব জরুরি। এই গোটা দায়িত্বটা যাদের রাখতে হচ্ছে, সেক্ষেত্রে সেই কাজটাকে কাজ হিসেবে না ভেবে সেটা যখন প্রতিনিয়ত কাজের ওপর কাজ পাইল আপ করছে উইদাউট এনি হেল্প। আবার বলছি, আমাদের এটা ধরলে হবে না যে আমার রান্নাঘরে আমি হেল্প পাচ্ছি, আমাকে মাথায় রাখতে হবে বা ভারতবর্ষের অধিকাংশ রান্নাঘরে সেই হেল্পটা যাচ্ছে না। আর মাথায় রাখতে হবে আমার কিচেনের ক্লাস যেটা, সেই একই ধরনের কিচেন সবার বাড়িতে নেই। আমি যে অ্যাপ্লায়েন্সেস অ্যাফোর্ড করতে পারছি সেটা সবাই পাচ্ছেন না, আবার অনেকে যেটা পাচ্ছেন সেটা আমিও পাচ্ছি না। ফলে নিজের মতো করে দিস উইমেন আর ডাবলি লেবার। আমি যদি নিজের প্রিভিলেজ একটা ক্লাসকে মাথায় রেখেও ভাবি, আমি যদি আজকে অন কল একটা কোনো কাজে থাকি, আমার পার্টনার সে যদি পুরুষ হয়, সে যদি একটা কোনো কাজে থাকে, বাড়িতে যদি আরো 2-3টে মেম্বার থাকে, এই ডিসিশন গুলো খুব জরুরি হয়ে উঠছে। যে কেউ একজন ব্যথা পেলো, কে উঠে যাবে কাজের মাঝখানে, কারো একজন কিছু খাবার দরকার, কে উঠে যাবে, বাচ্চাটা এসে কার কাছে আগে খাবার চাইবে, মার কাছে এলে মা কি বলতে পারবে বাবার কাছে যাও, বা বাবার কাছে এলে যতটা সহজে বাবা বলতে পারবে মায়ের কাছে যাও, মা কি ততটা সহজে বলতে পারবে? একটা কোনো মিটিং এর মাঝখানে যেভাবে বাবা উঠে চলে যেতে পারবেন না, মা কি ততটা সহজে উঠে চলে যেতে পারবেন না, নাকি থাকবেন? এটা একটা সমস্যা হচ্ছে। মানে আমি যেভাবে শেষ করার চেষ্টা করেন, এটা বলতে থাকলে অনেকটা ছড়াবে। যেখানে আমি অ্যারাইভ করার চেষ্টা করছি সেটা হচ্ছে এই ধরনের সিচুয়েশনকে আইডিয়ালি হয়তো হেল্প করা যায় একটা কমিউনিটি কিচেনের আইডিয়া থেকে, যেখানে অবশ্যই মানে কোভিড-19 অনওয়ার্ডস আমাদের কমিউনিটি ধারণাই পাল্টে যাবে, কিন্তু তা সত্ত্বেও দায়িত্ব শেয়ার করা, এটা শুধুমাত্র পরিবারের অন্তর্গত থাকলে সেখানে, এবং পরিবারের ডেফিনেশন যদি একই থাকে, সেখানে এই ফেমিনাইজেশনটাকে কতটা মানে পাল্টে দেওয়া সম্ভব সেটা আমি জানি না। ম্যাসকুলিনাইজড হয়ে গিয়ে একটা প্রোডাকশন সিস্টেমের অন্তর্গত হওয়া সম্ভব,
কিন্তু ছোট ছোট পরিবারগুলো যেগুলো ভীষণভাবে এক ধরনের পিতৃতান্ত্রিক কাঠামো এবং ভাবনা এবং চিন্তাধারা নিয়ে তৈরি, সেখানে একদিনে এটা পাল্টাবে না এবং অনেকটা সময়ই লাগবে এবং সেই সময়টা আদতেও দেওয়া যাবে কিনা জানি না। সেখানে হয়তো একটা আইডিয়াল সিচুয়েশন হতে পারে একটা কমিউনের আইডিয়া, যেখানে আমার বাড়ির সন্তানের দায়িত্ব, আমার কমিউনিটির দায়িত্ব, আমার বাড়ির আমি যখন কাজ করবো আমাকে শুধু আমার পার্টনার কেন, আমার কমিউনিটি আমাকে সেখানে হেল্প করবে। আবার আমার কমিউনিটির দায়িত্বে আমি নিজেকে একটা সময় বার করে রান্না করবো বা কন্ট্রিবিউট করবো বা এক্সেট্রা। এভাবে হয়তো এই 3 ধরনের কিচেন নিয়ে ভাবা সম্ভব। এবং কোভিড-19 অনওয়ার্ডস যে রকমের স্ট্রেসে আমরা পড়তে চলেছি, কমিউনি সামথিং ইজ ইম্পসিবল। কমিউনিটি কিচেন একমাত্র একটা ক্লাস দেখেই সম্ভব, যদিও আমি মনে করি যে ওইটা হয়তো এক ধরনের স্ট্রেস আমাদেরকে হ্যান্ডেল করতে সাহায্য করতে পারে। আর যেটা সব থেকে মাথায় রাখা, সেটা হচ্ছে ঝুম্পা আমার একটু আগে যেটা বললেন, সেটা হচ্ছে যে কিচেন ইজ অলসো আ সাইট অফ ভায়োলেন্স। আমরা যদি সিনেমা এবং অ্যাডভার্টাইজমেন্টস এক্সেট্রা এগুলোকে দেখতে থাকি প্রতিনিয়ত, ঠিক যেভাবে সদ্য বিয়ে হয়ে আসা মহিলা তিনি রান্না করছেন, তার হাতে আটা ময়দা লেগে আছে এবং সেখানে গিয়ে বর বা পার্টনার তার সাথে খুনসুটি করছেন, সেই আটা ময়দা নিয়ে তাকে ধাওয়া করা হচ্ছে, একটা রোমান্টিক ইমেজ তৈরি করা হয়, গান তৈরি হয় এক্সেট্রা, যেখানে মহিলাদের রান্নাঘরের কাজটাকে নর্মালাইজ শুধু করা না, এটাও দেখানো যে তারা খুশি এই কাজটা করে। তার সাথে আরো এক ধরনের ইমেজ কিন্তু সিনেমা, অ্যাডভার্টাইজমেন্টস এবং ছোট ছোট গল্প, ছোট ছোট ছবি এদের মাধ্যমে উঠে আসে, সেটা হচ্ছে রান্নাঘর অ্যাজ আ সাইট অফ ভায়োলেন্স। বাসন ছুঁড়ে মারা, বাচ্চা খেতে চাইলে খেতে না দিতে পারা, যেটা অবশ্যই মানে বিভিন্ন ক্লাসের বিভিন্ন রকমের মানে অ্যাক্রস দ্য ক্লাসে যেটা ধরনগুলো পাল্টাতে যাবে। আরেকটা যেটা জায়গা, সেটা হচ্ছে নিজের জন্য খাবার না রাখতে পারা এক্সেট্রা। So yes, what I wanted to talk about is the idea that this particular kitchen, the idea of a space, this kitchen in our house is the place which should be more crowded, but perhaps the place which isolates a woman more because she doesn't get enough help. And this help is not, once again, if we call it help, maybe many people will help, but instead of calling it help, maybe we can think of it as a shared responsibility. তাহলেই হয়তো এটা একজনের জায়গা থাকে না। এবং হয়তো আরেকটা যেটা সম্ভব, সেটা হচ্ছে feminization of other bodies which otherwise fears to be feminized, যারা ভয় পান যে নারী হয়ে উঠবো, সেটা হয়তো আরেকটু নর্মালাইজ করা যেতে পারে, instead of thinking this to be the only job of a woman. Thank you সেজুতি, খুব সুন্দর উপস্থাপনা যে একটা কিচেন ফ্রেমওয়ার্কটাকে কিভাবে ও পুরো কমার্শিয়াল স্পেস, ডোমেস্টিক স্পেস, কমিউনিটি স্পেস এই 3টে ভাগে ভাগ করে সেটা কিভাবে ইম্প্যাক্টেড হয়েছে কোভিড-19 এর সময় খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এবং সত্যি কথা বলতে কিচেন যে লেবার অফ লাভ, এটা কিন্তু ওই কথার মাধ্যমেই আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এটাই তোমাদের কাজ। লেবার অফ লাভ কিন্তু লেবার nonetheless, এবং সেটা হ্যাজ বিন ওভারবার্ডেনড ইন দিস টাইমস অফ ক্রাইসিস। আরেকটা কথা এখানে বলতে ইচ্ছা করছে তোমার পুরো কথাটা শুনে, সেটা হচ্ছে যে আমরা যখন একটা এক্সিট স্ট্র্যাটেজির দিকে তাকিয়ে আছি যে আস্তে আস্তে লকডাউন উঠে যাবে এবং ইকোনমি কিভাবে নর্মালাইজড করা যেতে পারে, এবং সেখানে অনেক ধরনের ইকোনমিস্ট এবং স্কলারসরা একটা কথা বলছেন বারবার করে যে যেটা ভালনারেবল সেকশন এই মুহূর্তে যেটা ওল্ড এজ পিপল, তাদেরকে যদি আলাদা রেখে আমরা যদি আস্তে আস্তে এক্সিট স্ট্র্যাটেজির দিকে এগোই, তো অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু একটা কমিউনিটি কিচেনের দিকেই তাকিয়ে আছি। যদি কোনো ইকোনমি এই দিকে কোনো ধরনের পলিসিস নেয় বা স্টেট যদি এই দিকের পলিসি নেয়, এটা হতে পারে যে এল্ডারলিদের জন্য করলো, আর অন্যদিকে এটাও হতে পারে যে ওয়ার্কফোর্স বাইরে গিয়ে কাজ করছে তাদের কমিউনিটি কিচেনটা তৈরি করলো, তারা আর সংসারে ফিরে আসলো না, ওখানেই তাদের থাকা খাওয়ার জায়গা করলো যেখানে তারা কাজ করছে, যতক্ষণ না এই ক্রাইসিসটা কাটিয়ে ওঠা যেতে পারে। তো খুব সুন্দর উপস্থাপনা। আমরা এবার চলে যাচ্ছি আমাদের নেক্সট এবং লাস্ট বক্তা প্রফেসর সুমা চৌধুরী লাহি। সুমা, থ্যাংক ইউ। অনেক কথাই বলা হয়েছে। I will try and speak from the sociological perspective of intersectionality today. এবার intersectionality বলতে যা আমরা বুঝি,
সেটা হচ্ছে looking at a problem through multiple frameworks and multiple overlapping frameworks. এবার আমরা সকলেই জানি যে কোনো প্রবলেমকে আমরা শুধুমাত্র সিঙ্গুলার ফ্রেমওয়ার্ক দিয়ে আজকাল আর বিচার করতে পারবো না, কারণ আমাদের রিয়ালিটি এতটাই কমপ্লেক্স যে one form of understanding or framing a problem is not enough. It is not significant enough. মানে যে কোনো প্রবলেমেরই বিভিন্ন দিক থাকে, আমি কোভিড-19টাকে সেভাবেই একটু ধরার চেষ্টা করি, although many things have already been said. I feel that the impact of COVID-19 should be understood through the framework of gender and class. এবার gender and class যদি ধরি, ক্লাসের ব্যাপারটায় আগে আসি, I feel that the impact of COVID-19 has been most harsh on the poor. All of us know that it is the poor who have suffered the most. We have been, আমাদেরকে বলা হয়েছে, বলা হয়েছে যে লকডাউন বা সোশ্যাল ডিস্টেন্সিং বা বিভিন্ন policies of the government that the government has adopted will flatten the curve, will reduce the infection. এই সমস্ত আমাদের বলা হয়েছে, কিন্তু বা বারবার হাত ধুতে বলা হচ্ছে, বারবার স্যানিটাইজ করতে বলা হচ্ছে. If you look at all of these, none of these policies are directed towards the poor. It is, it is directed against the poor. It is favorable to the middle classes. কারা জল ব্যবহার করতে পারে, যাদের জল আছে, কারা সোশ্যাল ডিস্টেন্সিং করতে পারে, যাদের স্পেস আছে, কারা লকডাউনে বেরোবে না, যাদের পর্যাপ্ত জিনিসপত্র স্টোর করে রাখার ব্যবস্থা আছে. And the policies have not addressed hunger or homelessness. It has not spoken about public health inadequacies. এই ব্যাপারে কিছু বলা হয়নি. তালি বাজাও এগুলো বেশ বলা হয়েছে, কিন্তু these are not policy decisions. এবার যদি আমি আমার কাজের লোকের কথা ভাবি, first thing that she came and said to me the day she came to collect her salary was, দিদি আমাদের করোনা মারবে না, আমাদের মারবে, আমরা যে খেতে পাবো না সেটাই আমাদের মেরে ফেলবে. বলা হচ্ছে রেশনে দেওয়া হবে, কিন্তু পাচ্ছে না. বিভিন্ন সিভিল সোসাইটি গ্রুপস হ্যাভ কাম টুগেদার. I must laud the attempts of the civil society groups to match that of the government, but the population is so dense that it has not reached to everybody. এবার যদি দেখা যায় যে কারা সবথেকে বেশি মারা গেছে এই লকডাউনে, I think the poor have died the most. If you look at the statistics of people, migrant labor and people who have died. If you look at the role of the police and who it is trying to control, they're trying to control the poor, right? Because যেটা এসে ওরা বলে যে তোমাদের এক রুম থেকে আরেকটা রুমে যাওয়ার জায়গা আছে, আমাদের তো নেই, আমাদের একটা রুমেই সবকিছু, আমরা কোথায় যাব? একটা রুমে বসে আটকে আছি, একটু বাইরে বেরোই, দাওয়ায় বসি, গল্প করি, তাতেও পুলিশ আমাদের এসে লাঠি দেখাচ্ছে বা আমাদের ছেলে মেয়েদের তাড়া করছে. So I think COVID-19 as a pandemic has been anti-poor. So in that sense, it has the class issue has been exposed. If you look at religious minority groups and how the question of Tablighi Jamaat, I'm not here supporting the action of Tablighi Jamaat and the fact that they came together, but I'm saying that COVID-19 has been used as a pandemic which promotes sectarian strife. যেমন মুসলমানদের কাছ থেকে সবজি কিনো না, বা যে বিক্রি করতে এসছে জিনিসপত্র তার আধার কার্ড চাওয়া, সে কোন জায়গা থেকে এসছে, এই সমস্ত জিনিসগুলো যেগুলো আমাদের, I'm not talking of common people. The division between us is so strong that anti minority kind of orientations have been seen. এবার যারা ইনফেক্টেড, মিডিয়ার রোলটা এখানে ভীষণ ইম্পর্টেন্ট. মিডিয়া যেভাবে গ্রুপসদের প্রজেক্ট করে, as if you have been infected, it is your fault.
And if you have been infected, and you will obviously infect many others, and it is almost equivalent to committing a national crime, a crime against the nation. So impact on the religious minority groups have been very, very, it's very unfortunate that they have been at the receiving end. আচ্ছা, এবার যদি ethnic groups দের দেখি, ethnic minority groups, especially women, ওদের against racial abuse, ওদের against racial slur, আপনারা শুনেছেন নিশ্চয়ই যে দিল্লিতে মণিপুরি women or women from the northeast, যারা নার্সেস, যারা ফিরে যাচ্ছে, আজকে পেপারে রয়েছে যারা ফিরে যাচ্ছে বাড়ি, 165 জন নার্স বাড়ি ফিরে যাচ্ছে, তাদের মণিপুর ফিরে যাচ্ছে, তাদের মা বাবা তাদের বলেছে তোমরা ফেরত চলে এসো। It is not because of racial abuse, but the point is in certain places they have been subjected to different kinds of racial abuse. In other words, COVID-19 has exposed the fault lines of our society, the divisions in our society along class, along gender. এবার যদি আমরা মিডল ক্লাসে আসি, মিডল ক্লাসের একটা ইউনিক একটা প্রেডিকামেন্ট। মিডল ক্লাসে যেমন ধরুন যারা সেলফ এমপ্লয়েড, তারা তো কারোর কাছ থেকে সাহায্য চাইতে যেতে পারবে না। যেমন ধরুন নাচের দিদিমণি, গানের মাস্টার, যোগা টিচার, এরা তো এই করেই খান, তারা তো কারোর কাছে হাত পাততে দিতে পারবেন না। তাদের কি হবে? মিডল ক্লাসের যদি দেখুন, আপনারা হয়তো শুনেছেন যে প্লেসেস লাইক NSHM has not paid the salaries since December. ওদের একটা কি ব্যাংকের প্রবলেম হয়েছিল, সেখান থেকে স্যালারি দিতে পারেনি। এবার হয়তো ঠিক হয়েছে এখন, কিন্তু অনেকে ছেড়ে গেছেন। যারা ছেড়ে গেছেন তাদের মধ্যে অনেক মেয়েরাও আছে, অনেক পুরুষেরাও আছে, যারা সংসারের দায়িত্ব নেয়, সামলায়, তারা দে আর ইন জেপার্ডি। ওরা কার কাছে যাবে? ওরা তো কারোর কাছে ওদের কোনো অর্গানাইজড ফোরামও নেই যেখানে ওরা বলতে পারবে যে আমাদের সাহায্য করুন। বা যারা এই ধরনের, সিমিলারলি পিপল হু আর রিটায়ার্ড, যাদের ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে, যারা ওল্ড এন্ড ইনফার্ম, পিপল হু ওনলি ডিপেন্ড on these bank deposits, they are constantly feeling a sense of anxiety. So there is this peculiar characteristic of the middle class where এই ইনসিকিউরিটিটা ফিল করছে। আমি আরো কাছের এক্সাম্পল দিয়ে বলি, আমাদের বন্ধু বান্ধবরা, অনেক মিডল ক্লাস পিপল who don't live in families, ওরা অনেক সময় অনেক রকম ডিপ্রেশনে ভুগছেন, একাকিত্বে ভুগছেন। এই যে টিচার্সদের আমি চিনি যারা স্টুডেন্টদের সঙ্গে এঙ্গেজ করতে পারছেন না, যাদের রুটিন আপসেট হয়েছে, it has almost upset their stability. Routine gives us stability, it has upset their stability. It has, ওরা নিজেরা ভাবছে যে আমাদের কি হবে, বা আমরা একে অপরকে দেখে উঠতে পারবো তো, কারণ ওয়ার্ক প্লেস গিভস আস আইডেন্টিটি। এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিসে ওনারা ভুগছেন। এবার ইনফ্যাক্ট শাশ্বতী বলছিল কিছুক্ষণ আগে that it has been referred to a pandemic. In fact, it has been referred to as a shadow pandemic by the kind of insecurities, violence that women are facing. The UN Secretary General has publicly commented on the issue. এবার আমি মিডল ক্লাস বলার সময় একটা এক্সাম্পল দিতে চাই, যেটা which all of us will be able to relate here, কারণ আমরা সকলে পড়াই আর আমরা এই তাগিদটা ফেস করি। এবার একটা জায়গায় পড়ছিলাম, ব্রিটিশ জার্নাল অফ ফিলসফি অফ সায়েন্স এর এডিটর ডক্টর এলিজাবেথ হ্যামন বলেছেন that the number of articles, submissions received from women has dropped substantially. In fact, উনি টুইটারে এটা দিয়েছেন, এই সময় this has never happened before. এই submissions to she has never seen anything like this. This kind of a comment on Twitter hit a raw nerve, and অনেকে এটাতে রেসপন্ড করেছেন, বলেছেন যে we are barely coping with child care, we are barely coping with work, enormous amount of work during coronavirus, and this has not affected the male colleagues in a sort of similar way. Comparative Political Studies, a journal co-editor, Dr. David Samuels, he has said that submissions from the men were up by almost 50%.
না আপনারা হয়তো ভাবছেন যে এত এই প্যান্ডেমিকের মধ্যেও আমি এই সাবমিশনের কথা বলছি, যাদের কাছে এইটাই সাস্টেনেন্স, যারা পড়াশোনা করতে ভালোবাসে, যারা এই লাইনেই চাকরি করে, যারা নিজের ক্যারিয়ার সম্বন্ধে ভাবে, এটাই যাদের ভালোবাসার জায়গা, তারা কি ভাবছেন? একজন প্রফেসর যেমন বলেছেন that I love doing research but it has become a luxury. I can no longer squeeze research into my schedule and it is so exhausting because of childcare, because the priorities that she has set. In Bideshir professor uni bolechen je research has fallen by the wayside. It is important and I want to do it, but it is not as urgent as supporting my students who are trying to adjust to online teaching. My priorities are my children and my students. So anyone who lives in a family will be slowed down. Uni bolechen research hobe kintu anyone with a family will be slowed down during a lockdown, and a lockdown er shomoy it is women who will be disadvantaged more in the long run, because research requires mind space, and a mind space and the ability to concentrate, to immerse yourself for a longer period of time. Those who have responsibilities, long-term responsibilities, will suffer more. As far as women are concerned, they will suffer more in this. I just want to just say a few more things. One is that while a lot of efforts Jhumpa mentioned about facing domestic violence, মানে রেসপন্স টু ডোমেস্টিক ভায়োলেন্স, বিভিন্ন রকম জিনিস করা হচ্ছে, একটা দুটো জিনিস I just want to emphasize which I have read. একটা হচ্ছে South Africa has banned the sale of cigarettes and alcohol, which are identified as associated with as catalysts of domestic violence. Similarly, United Nations global humanitarian response has recognized the specific actions need to be taken. For example, install hand washing facilities in places which are safe for women and girls. Deliver medical equipments and supplies to address women's health. Abar bolche working with women's groups on the ground to create safe spaces for women. During such disaster, such crisis, it is women who also face other kinds of violence. Similarly, United Nations Trust Fund has also established a new COVID window, whereby civil society organizations who work with women will be supported so that they can work better with women and girls who experience violence during the pandemic. Right? Now, I feel it is not only individuals, it is not only the state that we should look towards. We should look towards ourselves. And I want to end with a kind of a moral, something which is more moral and practical, is that এটা আমাদের একটা যেহেতু এটা আমাদের trust, this COVID pandemic has jeopardized trust in social relations. সামাজিক সম্পর্কগুলো affected হয়েছে বা হবে। সব সময় আমরা একে অপরকে suspiciously দেখবো, but we have to carry on work with each other. No, we are so dependent. Our personal realization is that we're so dependent on labor. We're so dependent on each other. We're dependent on people, our neighbors, our people who come to work for us. But we should not stigmatize. We should not, people who are receiving treatment, we should not, ethically, work in such a manner that violates, ethical ways of being. আমরা যদি ethically একে অপরের সাথে interact না করতে পারি, তাহলে যে কোনো রকমের public health efforts will never be successful. কারণ public health requires collective efforts. And if we do not work with each other, no amount of isolation or lockdown is going to help. Similarly, there will be reorganization in terms of space, in terms of workspace or schools or colleges. Okay, we have to reach out to others. We have to offer basic services.
আমার ফ্যামিলির সঙ্গে যারা যুক্ত, আমি যেন তাদের সাপোর্ট করি। We can begin from ourselves. Instead of looking towards the state, I feel that each individual has a role towards groups and people who are dependent on those families. এইরকম ভাবে না ভাবলে আমরা কোনোভাবেই কোভিড থেকে বেরিয়ে আসতে পারবো না। That is all that I wish to say. Thank you. থ্যাংক ইউ সুমাদি, থ্যাঙ্কস এ লট। ভীষণ সুন্দরভাবে তুমি পুরোপুরি একটা সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ দিয়ে, মানে স্টার্টিং ফ্রম ক্লাস টু জেন্ডার, একটা সুন্দর একটা ট্রানজিশন করে তুমি আমাদেরকে বুঝিয়েছো যে কিভাবে সবাই এফেক্টেড হয়েছে এই কোভিড-19 এই মহামারীতে। আমরা দেখি যে কিছু প্রশ্ন এসেছে। একটা প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি যে বিশ্বজিৎ মন্ডলী করেছেন। বিশ্বজিৎ, আপনার প্রশ্নটা আপনি করতে পারেন। আমি আমার ভিডিওটা অন করছি না, আমাদের একটু প্রবলেম আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ভেরি appropriate discussion and very illuminating discussion. আমি আপনাদের আলোচনা যখন শুনছিলাম তখন অনেক কিছু মনে পড়ছিল, কিন্তু রবীন্দ্রনাথের একটি উপন্যাসের কথা ভীষণ ভাবে মনে পড়ছিল, ঘরে বাইরে। ঘরে বাইরে যে তিনটে ক্যারেক্টার, বিমলা, নিখিলেশ এবং সন্দীপ। নিখিলেশ এবং সন্দীপের যে বৈপরীত্য দুটো চরিত্রের মধ্যে, সেটা সমাজের একটি দুটো শ্রেণীর মানুষকে তেমন ভাবে বুঝিয়ে দিচ্ছে নারী কেমন ভাবে দেখবে। সে নারীর সত্তার উপর, সম্মানের উপর কোনো কিছু যেন নারীর অধিকার নেই। নিখিলেশ বোঝেন, সন্দীপ বোঝেন না। সেখান থেকে এরকমই হয়, বহু বছর আগে সেটা দেখতে পেরেছিল। তো সেই সঙ্গে আমার যেটা মনে হয় যে ওমেন এম্পাওয়ারমেন্ট, অটোনমি, এটা রেলেভেন্ট ইস্যু এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যেটা এমপিরিক্যালি দেখা গেছে। ডাইসন মুর, মনিকা দাসগুপ্ত এরা অনেক কাজ করেছে। মহিলাদের যদি ইনকামটা আর্নড ইনকাম বাবার কাছ থেকে যেটা পাচ্ছে তার বদলে যদি আমি আর্নড ইনকাম থাকে আমার কাছে, পেড ওয়ার্কে যদি আমি ইনভলভ থাকি, তাহলে আমার অটোনমিটা অনেকটা বাড়ে এবং সেক্ষেত্রে অটোনমি বাড়লে ভায়োলেন্সটাও কমে এবং চাইল্ড মর্টালিটিও কমে সে সমস্ত পরিবারে। এবারে সেই পার্সপেক্টিভ যদি আমি দেখি, তাহলে মহিলাদের যারা অনেক আনপেড সঙ্গে যুক্ত রয়েছে তাদের বেশি এনকারেজ করা উচিত পেড ওয়ার্কের দিকে। যদি এটা হয়, তাহলে যে সমস্ত আনপেড কাজ নারীরা করে সেগুলো কেমন ভাবে হ্যান্ডেল হয়। ঠিক এই প্রসঙ্গেই কমিউনিটি কিচেনের কথাই মনে হচ্ছিল যে অনেক ডেভেলপড কান্ট্রিজে কিন্তু যেটা হয়, অনেক ক্ষেত্রেই শুনতে পাচ্ছেন আপনারা, অনেক ডেভেলপড কান্ট্রিজে যেটা হয়ে থাকে যে আমি অফিস যাওয়ার জন্য বেরোচ্ছি, বাজার থেকে আমার খাবারটা কিনে নিলাম। বাজার থেকে খাবারটা কিনে নিচ্ছি মানে আমার পুরো বিশ্বাস রয়েছে যে এই খাবারটা সঠিক গুণ টুন কোয়ালিটি যেগুলো থাকা দরকার সেটা মেনটেন করেই তৈরি হয়েছে। সেই ধরনের কোন স্টেট কন্ট্রোল কমিউনিটি কিচেনের কি ব্যবস্থা করা যায়? কিংবা এমন কি করা যায় যে আমাদের ছেলে মেয়ে শিক্ষার জন্য পুরোটাই রেসিডেন্সিয়াল স্কুল কিংবা কলেজ কিংবা ইউনিভার্সিটির ক্ষেত্রে, যে ক্ষেত্রে এই কমিউনিটি কালচারটা আস্তে আস্তে গড়ে উঠবে এবং সেটা অনেকটাই কন্ট্রোল করবে স্টেট। এই ব্যাপারে যদি আপনারা কেউ একটু আলোকপাত করেন খুব ভালো লাগবে। ধন্যবাদ। কয়েকটা নিশ্চয়ই বলবে। হ্যাঁ, কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। চন্দ্রদিদি কিছু বলবে তুমি? হ্যাঁ বলবো? হ্যাঁ বলো। সাহিত্যের এক্সাম্পল বিশ্বজিৎ এত সুন্দর দিলেন, দু তিন এক্সাম্পল যদি আমি দিতে পারি, ভিডিও টাইম পারমিশন ভালো লাগবে। মেয়েদের এম্পাওয়ারমেন্টের ব্যাপারে প্রতি সময় দেখেছি প্রথিতযশা চর্চা লেখকরাও কিন্তু নেগোশিয়েট করেছে। যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে নারী চরিত্রকে এম্পাওয়ার করেছেন,
এম্পাওয়ার এমন ভাবে করেছেন যখন সেই নারী হ্যাজ বিন ডিসলজড ফ্রম হার রোল সেট কন্ডিশন, যেমন দেবী চৌধুরানী। সেই তিনি দেবী চৌধুরানী যখন হয়ে উঠলেন তখন কিন্তু এম্পাওয়ার্ড, কিন্তু শেষে যখন সে তার ডোমেস্টিক স্পেসে ফিরে আসছে তখন কিন্তু সে ব্রজেশ্বরের স্ত্রী, আর এম্পাওয়ারমেন্ট ইজ লস্ট। ইন্দিরাতেও তাই, যখন অ্যাবডাক্টেড হচ্ছে তখন কিন্তু শি আর্নস আর লিভিং ইন আ হাউস হোল্ড, ফিরে আসছে যখন তখন আবার শি বিকামস জাস্ট আ ডোমেস্টিক ওয়ার্কার ওয়াইফ। আমরা দেখছি প্রাইড এন্ড প্রেজুডিস জেন অস্টেন, সেখানে যখন এলিজাবেথ বেনেট বিলংস টু দ্য আপার মিডল ক্লাস জেন্ট্রি, falling in love with Darcy, titled aristocrat. তার পিছিয়ে সে কোয়েশ্চেন করছে লেডি ক্যাথরিন, the shades of Pemberley will be polluted by your presence because after all you are a middle class. How do you dare to come into his life? তখন এলিজাবেথ বেনেট বলছে, as far as class is concerned, he is a gentleman's son, I am a gentleman's daughter. As it is concerned, we are equal. আবার শার্লট ব্রন্টির জেন এয়ারে যখন জেন এয়ার মিস্টার রচেস্টারের বাড়িতে গভর্নেন্স হিসেবে কাজ করতে যাচ্ছে, তখনকার দিনে মেয়েরা কখনো পেড লেবারে যেত না, ভিক্টোরিয়ান মানে রোমান্টিক ভিক্টোরিয়ান হলেও সেটা খুব লো হিসেবে ধরা হতো গভর্নেন্স টিচার। হ্যাঁ, যদি যেতে হতো, যেমন ইন দ্য কেস অফ জেন এয়ার গেছে, তখন রচেস্টার তাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করছে। হি হ্যাজ আ ওয়াইফ ফ্রম জামাইকা যাকে লুকিয়ে রেখেছে, বিয়ে করতে চাই জেনকে, তখন মানে অলমোস্ট সাইকোলজিক্যাল টর্চার, ভালোবেসে oppression. তখন জেন বলছে, what do you think? You pay me, I look after your children. Do you think because I am marginalized, poor and a woman can do this to you? Victorian period বলাচ্ছেন শার্লট ব্রন্টি। এমনি আমরা আফ্রিকান আমেরিকান রাইটার্সদের মধ্যেও দেখেছি এরকম ধরনের ব্যাপার। টনি মরিসনের ব্লু স্টাইলে মা, she is a black woman, she looks after the white woman's kids, সেইভাবে আর্ন করে, নিজের সন্তান বেকুলাকে সহ্য করতে পারছে না। She has such a black skin, being a black woman herself, which I just cannot tolerate. অথচ সেই হোয়াইট বাচ্চাটাকে কিন্তু এই ধরনের মানে these complications as far as gender, as far as youth। আর একটা জিনিস যদি যখন বলছিলিস যে মেয়েদের কিচেনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমি জাস্ট একটা অল্টারনেটিভ ডিসকোর্সের কথা বলছি। বহু জায়গায় আমরা দেখেছি মেয়েরাই মহিলারাই এই কিচেন স্পেসটাকে একটা ডোমেইন অফ পাওয়ার হিসেবে, কন্ট্রোল হিসেবে মনে করে। আমার অধিকার চলে যাবে যদি আমার কিচেনের এই দায়িত্বটা কেউ নেয়। শাশুড়ি বউয়ের ক্ষেত্রে অনেক আশাপূর্ণা দেবী মহাশক্তির গল্প আছে, আমি অধিকার বোধ ছাড়বো না, কিছুতেই না, এটা আমার জায়গা। So that is also an area of, so there are a lot of in between spaces and fractures. ওদের ঢুকিয়ে দেয়, অনেকে এটাকেই মনে করে যেখানে আমার আর কোনো আইডেন্টিটি নেই, আমার এটা আমার জায়গা, আমার কন্ট্রোল। তুমি যদি পারো কমিউনিটি কিচেনের জায়গাটা, যেটা বিশ্বজিৎ প্রশ্নটা করেছে সেটা বলো। এরপরে আমাদের আরেকটা প্রশ্ন আছে সোমনাথ হাজরার, আমি এরপরে প্রশ্নটাই যাচ্ছি। কমিউনিটি কিচেনের জায়গাটা যেটা উনি বললেন সেটা তো মানে খুবই ভীষণভাবে প্র্যাকটিসে আছে ইন দ্য ওয়েস্ট। ইভেন দ্য আইডিয়া অফ আ স্যুপ কিচেন, যেটা একদম ওয়েলফেয়ার স্টেটের আন্ডারেই থাকে এবং বেশ কিছু অর্গানাইজেশনস ওগুলোর দায়িত্বে থাকে অনেক সময়, এনজিওস বা অর্গানাইজেশন যেগুলো যারা ওই হোমলেস বা এক্সেট্রা তাদের জন্য খাবার দেন। কমিউনিটি কিচেন তো অফকোর্স মানে আমার কাছে ইটস অলওয়েজ আ বেটার অল্টারনেটিভ ইন দ্য সেন্স যে সবটা আমার নিজের হাতে না রেখে আমি সবসময় চাইবো এক ধরনের ওয়েলফেয়ার স্টেটের দিকে যাক আমার দেশ, যেখানে কিন্তু সেটার সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মুহূর্তে আমি যদি কিনে খাই কোনো জায়গা থেকে খাবার, সেটার রেগুলেশনস এন্ড এক্সেট্রা, মানে that is something that India suffers. মানে the problem is in most of the cases we can't even trust the labeling of the food products that we buy. সেটা বিদেশের ক্ষেত্রে, ভিন্ন দেশের ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড গুলো খুবই স্ট্রং, যেটা এবং যেখানে ক্যান্ড ফুড এবং রেডিমেড ফুডের এতটা বারবারন্ত আছে বা আমাদের দরকারও পড়ে, সেটা হচ্ছে বাচ্চাদের জন্য কেনা খাবার, যেটা ওই প্যাকেজড ফুড যেটা দরকার পড়ে একটা সময়ের পরে, তার সাথে স্যুপ, পপকর্ন বা বিভিন্ন ধরনের স্ন্যাক বা এবং টিভি লাঞ্চ বলে একটা জিনিস আমেরিকায় খুব ভীষণ প্রচলিত, যে
না টিভি লাঞ্চ মনে হয় না, সেটা হচ্ছে টিভির রেসিপি, বাট বেশ কিছু রেসিপি যেটা ওরা একদম রান্না অবস্থাতেই থাকে সেটাকে আমি গরম করে মাইক্রোওয়েভ ফুড অ্যাকচুয়ালি উই ইভেন ফাইন্ড ইট হিয়ার। ফলে সেগুলো একটা আলাদা জিনিস, সেখানে একটা অন্য রকমের রেগুলেশন দরকার পড়বে অফকোর্স। সেটা কমার্শিয়াল এবং কমার্শিয়ালি সেগুলোকে রেগুলেট করতে হবে, কারণ ইন মোস্ট অফ দ্য কেসেস সেই খাবারে বিভিন্ন রকমের ভেজাল জিনিসপত্র পাওয়া যায় এবং সেই খাবারের ব্র্যান্ড গুলো থেকে মাঝে মাঝে কেস লিটিগেশন হয় এগুলো এগেইনস্টে। আদার দ্যান দ্যাট যেটা মানে যদি একটা এমনি কমিউনিটি কিচেনের কথা ভাবি, যেটা একটা সমাজকে তার ফুড সাপ্লাই দিতে থাকবে, that is always a better option in terms of লেবার, যেটা আমাকে প্রতিনিয়ত বাড়িতে যেটা করতে হচ্ছে। আমি এখানে ওনার বিশ্বজিৎ বাবুর কথা এবং চন্দ্রানিধিরও একটা দুটো কথা আমি একসাথে করার উত্তর দেওয়ার কথা ভাবছি। সেটা হচ্ছে যে এই যে বাড়িতে এসে মেয়েরা কি করবেন বা বাড়ির কাজ, মানে তাহলে পেড ওয়ার্কে বেশি সময় দিলে বাড়ির কাজটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করে দেয় এক্সেট্রা। এবং তার সাথে চন্দ্রানিধিও যেটা বলছে যে অনেক মহিলারা কিন্তু এটা ভাবেন যে এটা আমারই স্পেস, মানে কিচেন ইজ অলসো আ প্লেস যেখানে রীতিমতো যুদ্ধ চলে, যে এটা আমার জায়গা। এবং দিস ইজ সামথিং আমি অন্তত আমার মায়ের ক্ষেত্রে জানি, এবং আমার এক বন্ধুর মা, আমার বন্ধু একদমই আমার বয়সী, ফলে তার মা যেমন এখন খুব আনন্দে আছেন যে 2 মাস বাড়ি থেকে যেহেতু কেউ বেরোচ্ছে না, ফলে এবার ওনার মতো করে উনি খাওয়াতে পারছেন, রান্না করতে পারছেন, যখন যেটা বলছেন সেটা খেতে বাধ্য হচ্ছে সকলে এক্সেট্রা এক্সেট্রা। আমার মা যেমন একটা সময়ের পরে আমরা স্কুল কলেজে চলে যাওয়ার পরে কখনো বাড়িতে গেলে ওটা ভীষণ মিস করেন বলে দাবি করেন, যে তোমরা থাকো না, তোমাদের জন্য খাবার তৈরি করতে পারি না এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু কোথাও একটা হয়তো এই গোটা সিস্টেমটার মধ্যেও এক ধরনের বেনিভোলেন্ট পেট্রিয়ার্কিটাও হয়তো ফ্যাক্টর। সেটা হচ্ছে যে আমি এটাকে তোমার জায়গা করে রাখতে দিলাম, মানে এটাও কিন্তু একটু প্যাম্পারিং এর মতো একটা চলে আসে, যে এবার আমার রাইট টু মাই কিচেন স্পেস ইজ এক্স্যাক্টলি নট মাই দ্য রাইট টু মাই ডেস্ক ইন মাই অফিস। এই দুটো রাইটের ধরন হয়তো এক নয়, সেটা হয়তো আমি একটু আর্গিউ করতে চাইবো। যে আমি কলেজে যে ঘরটায় যে জায়গাটা বসে যেভাবে পড়াই, সেখানে আমি যে ধরনের রাইটস অ্যান্ড মাই এবং সেই রাইটের মধ্যে আমার লেবার রাইট থেকে শুরু করে, আমার পেয়ের রাইট থেকে শুরু করে, আমার ম্যাটারনিটি রাইট থেকে শুরু করে এত কিছু, এবং আমার ছুটি, আমার ক্যাজুয়াল লিভ, চাইলে আর্ন লিভকে ইউজ করা, মেডিকেল লিভকে ইউজ করা, স্যালারি একটা সময় পর্যন্ত দাবি করা, ইউনানাইজ করা, অর্গানাইজ করা, এই গোটা যে জিনিসটা আছে, ওই একটা টেবিল আর একটা চেয়ার আমাকে যেটা দিতে পারছে, সেটা হয়তো রান্নাঘরের ক্ষেত্রে ওই এজেন্সিটা আমাকে দেবে কিনা আমি জানি না। কারণ হ্যাঁ, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে একটা ঘরে একটা জায়গায় এক ধরনের জোর ফলানো বা একটা ক্লেম করা, সেটা তো ভীষণভাবে দরকারও, এবং সেটা আমাকে একটা অন্য জায়গা দেয়। মানে একটা সময় আমি এটা একটু ওই, যেহেতু দুজনেই সাহিত্য নিয়ে বললেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে বাঙালির একটা গোসাঘর বলে একটা আইডিয়া ছিল একটা সময়, রেগে গেলে একটা ঘরে গিয়ে দরজা। এখন ফ্ল্যাট বাড়িতে তো গোসাঘর সম্ভব না, হয় বাথরুমে গিয়ে দরজা দিতে হয়, না হয় বেডরুমে গিয়ে দরজা দিতে হয়, না হয় রান্নাঘরে গিয়ে দরজা দিতে হয়। এবার গোসাঘরটা আমার দরকারই বা পড়বে কেন? মানে আমার রাগটাকে আমি আর্টিকুলেটই বা করতে পারবো না কেন? আমি ঝগড়াই বা করতে পারবো না কেন? ফলে একটা পুরুষের কেন গোসাঘর দরকার পড়বে না, আমার কেন দরকার পড়বে? ফলে প্রত্যেকের যদি একটা রেন্ট আউটের জায়গা থাকে, একটা শেয়ারিং এর জায়গা থাকে, প্রত্যেকটা কাজের জায়গা। এবার আই নিড আ রুম অফ মাই ওন, দ্যাটস আ ডিফারেন্ট থিং। আমি রান্না করতে ভালোবাসি, আমার ঘরে আমি রান্না করি, দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট আই ডোন্ট ওয়ার্ক ইন আ কিচেন, দ্যাট ইজ সামথিং পারহ্যাপস আই উড মোর টক অ্যাবাউট। যে আমার কাজ রান্না করা, আমার ভালোবাসার জায়গা রান্না করা, আমার স্কিল তৈরি হচ্ছে রান্না করা। আই হ্যাভ আ কিচেন, বাট ইটস নট দ্যাট দেয়ার ইজ আ কিচেন এন্ড আই গো এন্ড মেক ইট ইউজফুল। That's it. But হ্যাঁ, কমিউনিটি কিচেন নিয়ে আমি জানি না, মানে that is something that I always think যে এটা একটা আইডিয়াল অল্টারনেটিভ। ছেলে মেয়েদের বোর্ডিং এ রেখে মানে পড়াশোনাটা, কিন্তু সেক্ষেত্রে মানে আমরাও খুব ভালো মতো জানি ওটা এমন একটা ক্লাস ডিভাইড তৈরি হয়, যে যেটা আমি একটু শুরুর দিকে বলার চেষ্টা করছিলাম, যে ধরা যাক আমি আর নাম নিচ্ছি না দামি স্কুলগুলোর ক্ষেত্রে, রেসিডেন্সিয়াল স্কুল যেগুলো, ইন্টারন্যাশনাল স্কুল যেগুলো, সেখানে রেখে পড়ানো, সেটার যে আবার একটা লাইফস্টাইলের ব্যাপার, সেই বোর্ডিং এর একটা লাইফস্টাইল হবে, আবার সেই কিচেনের একটা ধরন হবে, সেখানে একটা ক্লাস কাস্ট ইন্টারসেকশন থাকবে, আবার যেখানে একদম একটা লোয়ার ক্লাস অফ পিপল তারা যখন কাজ করছেন, সেটার একটা কিচেনের ধরন অন্যরকম হবে, সেটার স্কুলের ধরন অন্যরকম হবে, সেখানে যারা পড়াতে যাবেন তারা ওইখানে কিভাবে সিস্টেমটা হবে জানি না। বাট অফকোর্স community kitchen at a welfare state জন্য is ideal I think, provided there are certain checks and controls, the quality of food and etc. Thank you, Shejudi. Thanks a lot.
এরপরে সোমনাথ হাজরা আছেন আপনি? সোমনাথ হাজরার বেশ দুটো প্রশ্ন আছে। সোমনাথ, হ্যাঁ, অডিও ভিডিওটা অন করো। হ্যাঁ একটু অন করো। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি না। না আমি একটু আর কি প্রচন্ড বাড়ির পোশাকে আছি, তো স্বাভাবিকভাবেই ভিডিওটা অফ থাকলে বোধহয় বেটার হবে। অডিওতেই হবে, বলো। হ্যাঁ ঠিক তো আছে। যাই হোক, আমার প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে আমাদের সোশ্যাল সলিডারিটি বা ফিজিক্যাল ডিস্টেন্সিং, আমি সোশ্যাল ডিস্টেন্সিং কথাটা ইউজই করতে চাই না, তো এই ফিজিক্যাল ডিস্টেন্সিং এর ক্ষেত্রে, ফিজিক্যাল ডিস্টেন্সিং এর জন্য এটা কি হবে যে একটা যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেটা, সেটা কি অনেকটা হারে কমিয়ে দিয়েছে? আমরা বিভিন্ন রিপোর্ট থেকে দেখছি, লাস্ট ইউনেস্কো রিপোর্ট যেটা বলছিল যে অনেকটা কমে গেছে, এবং লাস্ট একটা কলকাতার একটা রিপোর্ট দেখছিলাম সেখানেও অনেকটা কমে গেছে। তো পরবর্তীকালে ভবিষ্যতে আমার মনে হয় এটা অনেকটা কমাবে, এবং সেক্ষেত্রে কি ওমেন এমপ্লয়মেন্ট, যে রিজনাল ওমেন এমপ্লয়মেন্ট, এটা কি বাড়তে হেল্প করবে? এই আলোচনাটা একটু বলে ভালো। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। ঝুম্পা, তোমাকে বলছি, তুমি যদি পারো এই প্রশ্নের উত্তরটা একটু যদি দেওয়ার চেষ্টা করো। এমপ্লয়মেন্টের সঙ্গে না, উনি প্রথম প্রশ্ন যেটা করেছেন, উনি বলতে চাইছেন যে সোশ্যাল ডিস্টেন্সিং বা উনি যেটাকে ফিজিক্যাল ডিস্টেন্সিং বলছেন, লকডাউনের ক্ষেত্রে যে ফিজিক্যাল ডিস্টেন্সিংটা হয়েছে সেটা কি সেক্সুয়াল হ্যারাসমেন্টটা অনেকটা কমিয়েছে, এবং সেটা উনি বিভিন্ন রিপোর্টসে দেখেওছেন। এবং আরেকটা কথা উনি জানতে চাইছেন যেটা, এবং সেটা নিয়ে আলোচনা উনি চাইছেন, এবং আরেকটা যেটা জানতে চাইছেন যে রিজিয়নাল উইমেন এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এটা হেল্প করবে কিনা। মানে রিজিয়নাল, যেহেতু মেয়েরা বেশি দূরে যেতে পারছে না, রিজিয়নাল ক্ষেত্রে উইমেন এমপ্লয়মেন্ট বাড়তে পারে এই ক্ষেত্রে, এটা ওর মনে হচ্ছে। এটা নিয়ে যদি কিছু বল। এখানে আমার দুটো বক্তব্য আছে, কোয়েশ্চেন গুলো খুবই ভালো। একটা হচ্ছে এই ফিজিক্যাল ডিস্টেন্সিং, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যারাসমেন্ট তো কমেছে, এবং রিপোর্টেও তাই দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমিও কদিন ধরে পড়ছি আর ভাবছিলাম, দেখুন লকডাউনে রাখলে কি সাইকোলজিক্যাল কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে না, চেঞ্জেস হচ্ছে, যে দ্য রেট অফ ক্রাইমস হ্যাভ কাম ডাউন। মানে এইটা কি আমাদের ধরে বেঁধে রাখতে হবে যে তোমাকে ইউ নিড টু বি ফোর্সিবলি পুট ইন ইউর হোমস ইন অর্ডার টু প্রিভেন্ট ক্রাইমস अगेंस्ट women? দু চারটে রেপের ঘটনা পড়লাম, মধ্যপ্রদেশে একটা, ছত্তিশগড়ে একটা, যেখানে দেখা যাচ্ছে যে বেরিয়েছিল টু এসেনশিয়াল কমোডিটিস আনার জন্য ভাই আর বোন। বাট হ্যারাসমেন্ট হ্যাজ ডেফিনেটলি টেকেন আ সেটব্যাক, এন্ড উই ফিল দ্যাট এই যে প্রেশার অফ স্টেইং অ্যাট হোম ইনডোরস has actually worked in favor of lowering the amount of harassment. কিন্তু এই যে আরেকটা জিনিস তার সঙ্গে সঙ্গে হয়েছে, ওয়ার্ক ফ্রম হোম। আমার মনে হয় ওয়ার্ক ফ্রম হোমের জন্য হবার অনেকটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের ওয়ার্ক প্লেস কিন্তু কমে যাবেই, এবং গেছেও। ইনফ্যাক্ট মোস্ট অফ দ্য কোম্পানিজ যেটা এখন দেখা যাচ্ছে বলছে যে they would want their workforce to stay at home permanently and work from there. এবার এইরকম যদি পলিসিস তৈরি করে মাল্টিন্যাশনাল, গভর্নমেন্ট, কর্পোরেট, প্রাইভেট, তাহলে কিন্তু দেখা যাবে যে দ্য সেফেস্ট প্লেস ইউর হোম বিকামস ইউর ওয়ার্ক প্লেস অলসো। সেক্ষেত্রে harassment at workplace will definitely go down. কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা জিনিস হবে, women's safety and security টা প্রচন্ড ভাবে বাড়বে, rate of employment আমার মনে হয় এটাতে বাড়বে, because women would feel more comfortable to work from home. এটা আমার এই মুহূর্তে এটাই আমার মনে হচ্ছে, the comfort factor of staying at home, working. হ্যাঁ, no wonder there are pressures of working from home, বাড়ি থেকে ওয়ার্ক করার একটা প্রেশার থাকে, কিন্তু at least I know I'm safe. যে হ্যারাসমেন্ট I could foresee বা হতে পারতো, that can be comfortably avoided. আমি একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, শিওর। আমার মনে হয় harassment has been shifted from public sphere to the private sphere. I don't think in absolute numbers it will come down. It is just shifted. And arekta kind of harassment in terms of regional employment patterns, amar mone hoy je kormi chhatai jodi dekho, I think women will have to pay a price in terms of being laid off. Men will also be laid off in particular sectors, but women will also have to pay a price in terms of being laid off. So in that case, their situation is not improving.
the autonomy or the sort of independence or the space that work gives you. I think if you lose your job, it takes away that autonomy. And Chandrani was saying that it is reflected in literature as well, that once you lose that autonomy, you start from the very basic again. So it is one step forward and two steps backward. আমার মনে হয় না যে সিগনিফিকেন্ট রেট অফ ক্রাইম কমেছে ঠিকই, পাবলিক স্পেসে হয়তো কমেছে, কারণ বেরিয়ে তো পাচ্ছে না হ্যারাস করার জন্য লোকজনকে, সে বাড়িতে করবে। একটা কথা, তো ইটস নট সো, হ্যাঁ সে বাড়িতে করবে। So the thing is, it's not so, I'm not blaming or anything, I'm just talking about the trend, you know, that it's very difficult to say something in concrete terms. Rate of crime has reduced, of course, but its implication on women, it still remains to be seen. That's all. I'm sorry, আমি মাঝখান থেকে চলে এলাম ঢুকে। না 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 একদম, আমি ঝুম্পার পরে আমি আজকে যেটা আমি প্রশ্ন এগ্রি করছি। হ্যাঁ নিশ্চয়ই। এই কে বলবে আগে? বেরোনোর আগে বলো ব্যাপারটা। হ্যাঁ তুমি বলো। বলছি যে এই যে হ্যারাসমেন্টটা কমেছে, এটা কিন্তু একটা অস্বাভাবিক পরিস্থিতিতে কমেছে। যদি কমেও থাকে, কমেছে, পরিস্থিতিটা তো স্বাভাবিক নয়। এই অস্বাভাবিক পরিস্থিতিতে পারছে না করতে হ্যারাস, সেই জন্য করছে না। এখন এই পরিস্থিতিটা কন্টিনিউ হোক, এটা তো আমরা কেউ চাই না। আমরা তো নর্মালসিতে ফিরে যেতে চাই, এবং নর্মাল রুটিনে একজন মহিলা আমাদের সবার ক্ষেত্রে এই যে বাইরে বেরোনো, the autonomous space, autonomy of the individual will, যে আমরা যেতে পারছি, বেরোচ্ছি, the volition of mobility, যে মোবিলিটি, যে এক জায়গা থেকে আরেক জায়গা আমরা ওয়ার্ক স্পেসে গিয়ে কাজ করছি, সেটা তো একটা বিরাট সাইকোলজিক্যাল বুস্ট, এটা তো আমরা মিস করছি এই মুহূর্তে। And actually harassment হলেও we are not afraid, যে জুম্পা যেটা কারেক্টলি বলেছে, there are measures implemented হচ্ছে না হয়তো, কিন্তু there are measures, and I in certain cases, when I বলছি the woman, I বলছি woman, he or she can defend, but harassed হবো বলেই আমি কেন নিজেকে স্নেলের মতো গুটিয়ে বাড়িতে কাজ করবো? No, I'm not going. I have to face the situation, and the state has to devise strategies in order to offer that kind of protection. মানে সেই যে বেরোনোটাও তো একটা ব্যাপার, বেরোনো বাইরে গিয়ে যে কাজ করছি, এটা একটা আনন্দের ব্যাপার, এটা তো আমার একটা ইন্ডিপেন্ডেন্সের জায়গা, আমার একটা মানে ভীষণভাবে সাইকোলজিক্যাল একটা ফ্রিডমের জায়গা। ইটস নট জাস্ট মানি, ইটস নট টু ডু উইথ আইডেন্টিটি। হ্যাঁ ঝুম্পা, এই যে কনসেপ্টটা এসছে না, ওয়ার্ক ফ্রম হোম এন্ড ওয়ার্ক ফর হোম, এইটা আমি দেখছি এবার ধরেই নেওয়া হচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোম যখন কনসেপ্টটা আসবে, তখন মাল্টিন্যাশনাল বা কর্পোরেটে women would prefer to work from home, মানে এই সেট কনসেপ্টটা চলে এসছে। মানে I know some of my friends who are in the multinational corporate world, তারা বলছে তাদেরকে এমন ভাবে প্রেশারাইজ করাচ্ছে that as a mother of 2 kids you should be very happy that you are working from home, কিন্তু ওদেরকে জিজ্ঞেস করা হচ্ছে না যে are you comfortable working from home, কারণ working from home is an additional pressure। কিন্তু দেখা যাচ্ছে যে work from home for men folk is kind of a, ঠিক আছে, it's a temporary kind of a, for now you are working from home and when situations improve you will come back to office, but women দের ক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে যে তারা খুব খুশি ভাবে, আরে why aren't we talking to women to find out what they want? If I have joined the company on the basis of my qualifications and experience, I should be treated equally with my male colleagues. And I should also be given a scope, a chance to come to the office and work after lockdown উঠে যাওয়ার পর। আমাকে ধরে নেওয়া হচ্ছে আমার যেহেতু 2টো ছেলে মেয়ে আছে, আমার যেহেতু বাড়ি, আমি বাড়ি থেকেই খুব খুশি হব। এবং এটাও বলছে আমার বন্ধুটি যে যখন she is trying to say that she would be comfortable working from office, সেইটা একটুখানি লুকিং ডাউন আপন করা হচ্ছে যে আরে দিস ইজ নট, মানে শি ইজ নট নর্মাল, মানে বাড়িতে থাকতে পারছো, বাড়ি থেকে ইউ উইল বি গিভেন ফুল পে, বাড়ি থেকে কাজ করবে, why would you come to the office to work? মানে এই যে সেট আইডিয়া, এখানেও কোথাও একটা পেট্রিয়ার্কাল মাইন্ডসেট হয়েই গেছে যে ওয়ার্ক ফ্রম হোম হলে মহিলারাই খুশি হবে ওয়ার্ক ফ্রম হোম বাইরে, কিন্তু out of home or the space outside the office is also a space of empowerment. Office, absolutely, you have your autonomy.
that is what gives you identity. I'm not saying the identity as a wife, as a mother is not important, but my identity. সর্বক্ষণ একদম work from home কনসেপ্টটাকে একটুখানি আমি জাস্ট মানে একটা ছোট্ট একটা ইন্টারভিউ করছি, সেটা হচ্ছে যে মানে এক্স্যাক্টলি সো, মানে এটা না একটা নতুন প্রাইভেট পাবলিক ডিভাইড তৈরি করবে, আবার থিংকিং অ্যাবাউট উমেন অ্যাজ ওয়ার্কফোর্স ফ্রম ইনসাইড, যে মানে বাড়ির ভেতর থেকে কাজ করা, এবং এটা আরো লেজিটিমাইজ করবে মানে যত এই দাবিগুলো বাড়তে থাকবে এবং এই মানুষ মানে কোম্পানি তারা যত এভাবে ওয়ার্কটাকে শেয়ার করাবে যে তুমি বাড়িতে থাকো, এবং সেই জায়গায় না সে আবার সে একটা সে পুরোনো রোলটাকেই ফেরত আনা যে মহিলারা বাড়ি থেকে করছেন। এবার সেখানে হয়তো আরেকটা ফ্যাক্টরও যেটা একদম ডোমেস্টিক ভায়োলেন্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যে ডোমেস্টিক ভায়োলেন্স ইজ আ মেজর সাইট, কিন্তু বাড়ি নিজে মানে নিজের মানে বাড়ির যে প্রাইভেট স্পেস সেটা সবসময় সেফ স্পেস থাকছে না, এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখছি আমরা থাকছে না, হাউস ওয়াইফ যারা তাদের ক্ষেত্রে থাকছে না, যা এমনকি বাড়ির বয়স্ক মহিলারাও যারা থাকছেন তাদের ক্ষেত্রেও থাকছে না। ফলে বেরোতে না পারার মানে বেরোতে পারার অধিকারটা না থাকলে, এবং যদি সত্যি এটা হয় যে তোমাকে অ্যালাউ করা হচ্ছে না তাই তুমি হ্যারাস করছো না, তাহলে মানে ঠিক আছে, মানে অ্যালাউ করা হোক, মেজার্স গুলো নেওয়া হোক। এন্ড আই এম অলওয়েজ আই এম মোর মানে I always think towards making the state responsible. It is their responsibility. You make sure, you ensure মানে যে এটা হবে না, এবং হলে কি কি হতে পারে, মানে হলে তুমি কি কি মেজার্স নেবে, আমার কাছে কি কি মানে ক্ষমতা থাকবে, বা আমার কি কি লিগ্যাল হেল্প আমি পাবো, এইড আমার কাছে কি থাকবে, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। না হলে তো আমি বলছি যে বাড়িতে বাইরে বেরোলেই হ্যারাসমেন্ট করা সম্ভব, তাই আমি বেরোচ্ছি না, আমি বাড়ি থেকে কাজ। This is so we come to the end of our discussion. প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আমাদের ডিসকাশনে। প্যানেলিস্টদের সবাইকে তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের আলোচনায় অংশগ্রহণ করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। একটা অত্যন্ত প্রাণবন্ত এবং সময়োপযোগী আলোচনা হলো, এটা ভীষণই দরকার ছিল, এবং আশা করি সবাই ভাবনা চিন্তার অনেক রসদ পেয়েছেন, জানতে পেরেছেন বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা। নমস্কার।